এইচএসসি 28 ব্যাচ, তোমাদের কলেজে মাত্র তোমরা উঠছো, তো কলেজে ওঠার পরে আমাদের কাছে কেমিস্ট্রি পার্ট যেটা আছে, কেমিস্ট্রি বইটা, তো কেমিস্ট্রি বইটা হচ্ছে ছিল এসএসসিতে ছোট, বাট ইন্টারমিডিয়েটে উঠলে এই বইটা প্রায় 4 গুণ বড় হয়ে গেছে। তো আমাদের এই বইটা ভালো করে পড়ার জন্য গুছিয়ে আগাইতে হবে অ্যান্ড বেসিকটাকে খুবই স্ট্রং রাখতে হবে। বেসিকটা স্ট্রং রাখার জন্য ভাইয়া একটা ফাউন্ডেশন কোর্সে কিছু ক্লাসের কথাবার্তা বলছি, 7 ভাগে পুরো আমাদের ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিটাকে ভাইয়া ভাগ করছি। ভাগ করে বেসিকটাকে স্ট্রং করার জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা হেল্প করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 2, যে প্রথম টপিকটা আমরা পরমাণু পড়ার পরে 2 নম্বর টপিকটা আমরা আপলোড করতেছি। এই ক্লাসটা করার পরে তুমি দেখবা বন্ধন সম্পর্কে তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যে পরিমাণে এসে তুমি যা পড়ে আসছো সেখান থেকে তো একটা ট্রান্সপারেন্ট নলেজ হবে, আর ইন্টারমিডিয়েটে তুমি যা পড়বা এটাতে ওঠার জন্য একটা ব্রিজ দরকার ছিল, সেই ব্রিজ হিসেবে কাজ করবে হচ্ছে এই ক্লাসটা আর কি। তোমাকে ক্লাসটা করার সময় যে কাজটা করতে হবে, সুন্দর একটা ক্লাস নোট করতে হবে, অ্যান্ড এই ক্লাস নোটটা ভাইয়ার সাথে তুমি কানেক্টেড থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে কানেক্টেড থেকে ভাইয়ের কাছ থেকে তুমি হচ্ছে ফিডব্যাক নিতে পারবা, অ্যান্ড ভাইয়া অলওয়েজ ওপেন তোমাদেরকে আসলে হেল্প করার জন্য। আই গেস তোমাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক বেশি হেল্প করবে। তাহলে চলো আমরা ক্লাসটা করি, এবং ক্লাসটা আমাদের বন্ধুদের সাথেও যেন আমরা শেয়ার করতে পারি, এই মেন্টালিটিটুকু আমরা সবাই রাখবো। তাহলে চলো আমরা ক্লাসের দিকে চলে শুরু করতেছি। বন্ধন কাকে বলে বা বন্ধন জিনিসটা আসলে কি, সো তোমাদের মাথায় কতটুকু আছে, সেটা 9-10 থেকে হোক, আগের থেকে হোক বা বর্তমান থেকে হোক, একটু বলো তোমরা বন্ধন বলতে আসলে কি কি বুঝো বা কি কি তোমাদের মাথায় আছে আর কি, একটু বলো, একটু বলিও যে বন্ধন বলতে তোমাদের মাথায় কি কি আছে আর কি, একটু তোমরা লিখিও। হ্যাঁ, বন্ধন বলতে তোমাদের মাথায় কি কি আছে, যেমন ধরো তোমাদের মাথায় কি কি থাকতে পারে বন্ধন বলতে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে আয়নিক বন্ধন, তাই না? তারপরে কি থাকতে পারে আগের থেকে আমাদের জানাশোনা, একটা হলো সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। তারপরে এর থেকে যদি বাড়তি পড়ে থাকি আমরা, সেটা আসলে কোনটা পড়ছিলাম, ধাতব বন্ধন পড়েছিলাম, ধাতব বন্ধন। এর বাইরে আরেক ধরনের বন্ধন আছে যেটা কিনা আমাদের এসএসসি পর্যায়ে আমরা হয়তো পড়ি নাই, বা অনেকে হয়তো বা পড়ে থাকতে পারি, সমস্যা নেই সেটা নিয়ে। একটা হলো সেটা কি, সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। একটু কনফার্ম করবা কে কে এই 4 ধরনের বন্ধনই আসলে পড়ছিলা একদম, আমাদের যখন আমরা 9-10-এ পড়ছিলাম তখন 4 ধরনের বন্ধনই কে কে পড়ছো আর কি, একটু কনফার্ম করিও। হ্যাঁ, আচ্ছা, তো এখানে গেল 4 ধরনের বন্ধনের কথা বলছি। পাশাপাশি ধরো আরও কিছু বন্ধন আছে, যেমন ধরো হাইড্রোজেন বন্ধন বলে এক ধরনের বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন। তারপরে আরেকটা কি আছে, ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালস বন্ধন কিছু আছে আর কি। সো ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালস বন্ধন কিছু আছে আর কি, এরকম টাইপের। তাহলে ইন টোটালি যদি আমরা এখানে বলি, আমরা এখানে কয় ধরনের বন্ধনের কথা লিখছি, এইখানে একটা বন্ধনের কিছু হিসাব নিকাশের কথা বলছি, এখানে এখানে এইগুলা বন্ধনের কথা বলছি, পাশাপাশি আরেক ধরনের বন্ধনের কথা বলছি হচ্ছে এরকম, আরেক ধরনের বন্ধনের কথা বলছি হচ্ছে এরকম, এই একটা টাইপ আর এই একটা টাইপ। সো দুইটা টাইপ সম্পর্কে আমাদেরকে একটু ভালো লেভেলের ধারণা নেওয়া লাগবে, কারণ পুরো এইচএসসি যখন আমরা পড়তে যাব, তো তখন আমাদের এই ক্লাসগুলো আমাদের একটা বেসিক বিল্ডিং বা বেসিক হিসেবে কাজ করবে, সেটা ফার্স্ট ইয়ারে হোক, সেকেন্ড ইয়ারে হোক, এডমিশন হোক, সব জায়গার জন্য কাজ করবে আর কি। তো এই ক্লাসগুলো আমরা সেই উদ্দেশ্যেই নিতেছি, তাই না? আচ্ছা, আগে একটা জিনিস বলে রাখি, এই বন্ধনগুলো যেগুলো দেখতেছো না, এই তিনটা তোমাদের পরিচিত বন্ধন, এই তিনটা তোমাদের কাছে পরিচিত বন্ধন আর কি। আর এটা তোমার কাছে একটু বাড়তি, বাট কেউ পড়ে থাকলে পড়ে থাকতে পারো, না পড়ে থাকলে কোনো সমস্যা নেই। আর এইগুলো মোটামুটি একদমই তোমাদের কাছে নতুন বন্ধন হিসেবে আসবে আর কি। তবে একটা জিনিস মাথায় রাখিও, এই বন্ধনগুলোকে আমরা আমরা যদি বলি, একদমই যদি বাংলা দিয়েই লিখি সমস্যা নেই, এইগুলোকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বন্ধন বলি আর কি। এই বন্ধনগুলোকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বন্ধন বলি। ইংরেজিতে যদি বলি তখন এদেরকে আমরা কি বলতেছি, কেমিক্যাল বন্ডিং বলতেছি আর কি, এরকম টাইপের, তাই না? কেমিক্যাল বন্ডিংটা লিখতে পারলে ভালো, কেমিক্যাল বন্ড বলি আর কি, সমস্যা নেই, ঠিক আছে? ওকে। আর এইগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে ভৌত বন্ধন বলা হয় আর কি, এগুলোরে বলা হয় ভৌত বন্ধন বলে। ইংরেজিতে বললে কি বলা হয়, ফিজিক্যাল বন্ড বলে, ইংরেজিতে বলে কি বলা হয়, ফিজিক্যাল বন্ড বলে, ঠিক আছে? একজন অলরেডি লিখে ফেলছো যে বন্ধন কাকে বলে, গুড, সমস্যা নেই। হ্যাঁ, আমরা পাশাপাশি লিখবো, কিন্তু লিখবো প্লাস দেখবো, শুনবো, যাবো, এরকমভাবে আগাবো আর কি। সো তোমরা মনে হয় এইটা একদম নতুন শিখলা যে ফিজিক্যাল বন্ড বলে একটা আছে আর কেমিক্যাল বন্ড বলে একটা আছে আর কি। তো সমস্যা হওয়ার কিছু না,
আমরা আস্তে আস্তে পড়লে পড়লে দেখবো সব কিছু বুঝবো। ভৌত আর রাসায়নিক বন্ধন, তাই না? আমরা একটা এক্সাম্পল তোমার কাছে একটু দিয়ে বুঝাই নিয়ে আসি। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো এইখানে একটা গঠন আর্ট করছি, এইখানে আমরা একটা গঠন আর্ট করছি, এটার নাম কি তোমরা একটু বলিও তো, যে এইটার নাম কি? গঠন একটা আর্ট করছি, এটার নাম কি বলিও একটু আর কি। পাশাপাশি আমি এই দিকে আরেকটা গঠন আর্ট করব, এই দিকে আরেকটা গঠন আর্ট করব, সেটা একটু দেখবা আর কি, ঠিক আছে? এই দিকে আরেকটা গঠন আর্ট করব, সেটা একটু দেখবা। এই দিকে আরেকটা গঠন আর্ট করব, সেটা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? সেইটা একটু ভালো করে খেয়াল করবা। আজকের ক্লাসটা একদম একটু ডিফারেন্ট ক্লাস হবে, ঠিক আছে? এসএসসিতে উঠলে তুমি এই ধরনের ক্লাস পাবা না, তুমি হচ্ছে অত টপিক পড়তে পারবা, বাট এই ক্লাসগুলো আসলে পাওয়ার কথা না আর কি। এই ক্লাসগুলো একদমই ডিফারেন্ট ক্লাস হবে, হ্যাঁ? ওকে, একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমি পানি বলছি, সবাই এটা আমরা জানি। আর বাম পাশে যে বন্ধনটা তুমি দেখতেছো না, বাম পাশে যে তুমি গঠনটার মাধ্যমে একটা যোগের কথা দেখতেছো, সেইটা আসলে কি? কেউ যদি বলতে পারো খুশি হব, আর কেউ যদি না বলতে পারো কোনো সমস্যা নেই, আমরা আজকে ক্লাসে শিখবো এই বন্ধনটাকে বা এই পাশে যেটা আর্ট করছি এটাকে আসলে কি বলতে পারি আর কি। এটাকে আমরা কি বলতে পারি? কেউ আসো? রবিউল বলছো একটা হচ্ছে পানি, রবিউল বলছো একটা হচ্ছে পানি, তাই না? ওকে, তারপরেরটাকে আমরা কি বলতে পারি? এই বাম পাশে যেটা আর্ট করছে এটাকে কি বলতে পারি? এইটা হলো, আমরা বরফ শুনছি না, সেই বরফ আসলে তো একটা ক্রিস্টাল, তাই না? তো সেই ক্রিস্টাল কীভাবে তৈরি হয়? একটা ক্রিস্টালের মাধ্যমে যখন একটা কঠিন যখন একটা কাঠামো তৈরি হয় তখন কীভাবে তৈরি হয়? ছোট ছোট অনেকগুলো ল্যাটিস বা অনেকগুলো এরকম রিপিটিং ইউনিট থাকে, মানে একটা করে ইউনিট বারবার রিপিট হয়েছে হয়ে হয়ে একটা বড় সলিড একটা কাঠামো তৈরি করে আর কি, তাই না? তো এই বরফটা তৈরি করার সময় এরকম ছোট্ট একটা রিপিটিং ইউনিট বারবার করে যুক্ত হয়ে 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 বরফের মতো একটা কাঠামো একটা তৈরি করছে আর কি। আর ডান পাশে যেটা আমরা লিখছি এটাকে আমরা কি বলতেছি? এটাকে পানি বলতেছি। তাহলে একটু খেয়াল করে বলো তো, কেউ মনে হয় একজন বললা তোমরা এটা আসলে আগে পড়ছো, ভালো করে একটু খেয়াল করিও, সমস্যা নেই। এই জায়গায় যে বন্ধনটা তুমি দেখতেছো না, এই যে এই বন্ধনটা ডটেড যে বন্ধনগুলো দেখতেছো, এই যে ডট দেওয়া যে বন্ধনগুলো দেখতেছো, এই বন্ধনগুলোর নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনগুলোর নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আর এইখানে যে তুমি লাইন করা যে বন্ধনগুলো দেখতেছো না, এই যে লাইন করা বন্ধনগুলো দেখতেছো না, দাগ দেওয়াগুলো, এইগুলোকে তুমি জাস্ট কি বলতেছো? তুমি এগুলোকে বলতেছো হচ্ছে সমযোজী বন্ধন বলতেছো। তুমি এগুলোকে সমযোজী বন্ধন বলতেছো। আচ্ছা, একটা জিনিস খুব ভালো করে একটু খেয়াল করবা, এগুলা, ঠিক আছে? এটা খুব ভালো করে খেয়াল করবা। এইখানে কি হয়েছে? এইটা একটা অণু, তাই না? এইটা একটা পানির অণু, মাত্র একটা অণু। এটা পানির একটা অণু। বাট এইখানে কি হয়েছে? এই একটা অণু, এই একটা পানির অণু, আবার খেয়াল করে দেখো এই একটা পানির অণু, দুইটা অণুর মাঝখানে একটা বন্ধন তৈরি করছে। তাহলে একটা অণুর ভিতরে দুইটা পরমাণুর মাঝখানে বন্ধন হইতে পারে, আবার এমনও হইতে পারে দুইটা ডিফারেন্ট অণুর মাঝখানেও বন্ধন হইতে পারে আর কি। যদি তুমি দেখো দুইটা ভিন্ন অণুর মাঝখানে বন্ধন হয়েছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল বন্ডিং বা ভৌত বন্ধন বলতেছে আর কি। আর তুমি যদি দেখো এরকম হয়েছে কি, দুইটা পরমাণুর মাঝখানে বা দুইটা আয়নের মাঝখানে বন্ধন তৈরি হয়েছে, তখন তুমি তাকে কি বলতেছো? সমযোজী বা আয়নিক বা অন্য কিছু এরকম টাইপের তৈরি হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এবার, যে কোনটা ভৌত বন্ধন আর কোনটা হচ্ছে রাসায়নিক বন্ধন? ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? একটু কনফার্ম করো তো ক্লিয়ার কিনা। এটাই ফার্স্ট স্লাইড চিন্তা করতে পারবো বিপুল মিয়া। হ্যাঁ, এটা কি ক্লিয়ার সবার কাছে একটু? হ্যাঁ, আচ্ছা, তো এটা কি বললাম জানো? এই রাসায়নিক বন্ধনে তৈরি করার সময় কি কি হইতে পারে আর কি। এটা হইতে পারে এরকম, এটা যেমন আমরা করছি কি, একটা অ্যাটমের সাথে আর একটা অ্যাটমের বন্ধন তৈরি করছে। খেয়াল করে দেখো, এই যে একটা অক্সিজেন অ্যাটমের সাথে এই যে একটা হাইড্রোজেন অ্যাটম, এই দুটার মাঝখানে একটা বন্ধন তৈরি করছে আর কি, এই দুটার মাঝখানে একটা বন্ধন তৈরি করছে। এটাকে আমরা বলছি সমযোজী বন্ধন বলছি আর কি, তাই না? আচ্ছা, হোয়াট ইফ আমরা যদি আয়ন দিয়ে করি, আয়ন আর আয়ন, ধরলাম যে সোডিয়াম আয়ন নিছি আর ক্লোরিন আয়ন নিছি, এই দুটার মাঝখানে একটা বন্ধন তৈরি করছি, বন্ধন তৈরি করে দিয়ে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছি। তাহলে এটাও একটা বন্ধন হইতে পারে, বাট সেটাকে আমরা কি বলতেছি? রাসায়নিক বন্ধন বলতেছি আর কি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর খুব ভেবে চিন্তে দিবা। এইটাকে তো আমি অণু বলছি, এই কাঠামোটাকে আমি অণু বলছি আর কি।
তাহলে সোডিয়াম ক্লোরাইড কি অণু? সোডিয়াম ক্লোরাইড কি একটা অণু নাকি নাকি একটা যৌগ? সোডিয়াম ক্লোরাইড কি একটা অণু নাকি যৌগ? এই প্রশ্নটা একটু তোমাদের কাছে করলাম। ইংরেজিতে বললে এইটা কি একটা মলিকিউল নাকি এটা একটা কম্পাউন্ড? ঠিক আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়ে গেলাম, তোমরা একটু প্রশ্নটা একটু উত্তর দিবা। ঠিক আছে, তোমরা একটু এটা উত্তর দিবা যে আসলে সোডিয়াম ক্লোরাইডটা কি এখানে আর কি, একটা অণু নাকি একটা যৌগ? একটু উত্তর দিও তো। ক্লাসটাকে একটু হালকাই নিবা না, হ্যাঁ, মানে বেশ কিছু জিনিসপত্র আছে একদমই ফান্ডামেন্টালস। তো এই ফান্ডামেন্টালস জিনিসগুলা তুমি আজকে শিখে রাখো। আমি একদম হল অফ করে বলতে পারি যে তুমি তোমার আগামী 1.5 বছর বা 2 বছরের জার্নিতে তুমি দেখবা যে এই জিনিসটা তোমাকে কতটা হেল্প করে আর কি। ওকে, আগে একটু বলো যে সোডিয়াম ক্লোরাইড কি একটা অণু নাকি যৌগ? পারো বলতে? অণু বলতেছে, রাইট? গ্রেট, থ্যাংক ইউ। এটা কি অণু? না, সোডিয়াম ক্লোরাইড আসলে অণু না, এটা আসলে একটা কি যৌগ। কেন? যেগুলো অণু আকারে থাকতে পারে বা মলিকুল আকারে থাকতে পারে ওরা একটা ইন্ডিভিজুয়াল পার্ট হিসেবে থাকতে পারে। সাপোজ তুমি যদি কোথাও পানি নিয়ে লেখো, ধরো তুমি পানি লিখছো, অথবা তুমি ধরো যে কোথাও কার্বন ডাই অক্সাইড লিখছো, এইরা কিন্তু অনেকগুলো কার্বন ডাই অক্সাইড অনেকগুলো পানি একসাথে মিলে থাকে না আর কি, এটা আলাদা আলাদা পার্ট হিসেবে থাকতে পারে। যেমন আমি তোমরা যদি দেখে দেখে যদি বলতে পারি, যেমন ধরো এটা পানির অণু, একটা এটা পানির অণু, ও পানির অণু এরকমগুলো অনেকগুলো অণু পাশাপাশি থাকতেছে আর কি, জাস্ট পাশাপাশি থাকে, বাট তাপমাত্রা যদি বাড়াই এরা একটা থেকে একটা দূরে অনেক দূরে চলে যেতে পারে। কারণ অণু মানে কি একটা ডিফারেন্ট সত্তা, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে আসে। বাট এই সোডিয়াম ক্লোরাইডটা আসলে এভাবে থাকে না। এই সোডিয়াম ক্লোরাইডটা কীভাবে থাকে? এই সোডিয়াম ক্লোরাইডটা থাকে হচ্ছে এভাবে থাকে, রাইট? সোডিয়াম ক্লোরাইডটা কীভাবে থাকে? এই সোডিয়ামটা হচ্ছে এখানে কেন্দ্র, আর এর চারপাশে মিলায় সিএল মাইনাস থাকে কয়টা? এর চারপাশে মিলায় সিএল মাইনাস থাকে কয়টা? এর চারপাশে মিলায় সিএল মাইনাস থাকে হচ্ছে 6টা থাকে আর কি। ধরো একটা সামনে একটা হচ্ছে পেছনে, এরকম করে অ্যাড করছে, আপাতত সুন্দর করে অ্যাড করলাম না আর কি, বাট অ্যাড করবো, কোনো ঝামেলা নেই। তাহলে এখানে থাকে কি? তাহলে একটা সোডিয়ামকে ঘিরে থাকে হচ্ছে 6টা ক্লোরিন থাকে আর কি এখানে, তাই না? তার মানে কি ও আসলে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড আকারে থাকে না, এরকম ক্লোরাইড আকারে থাকে না। বাট এটা থাকতে পারে কখন? যদি সে সলিড না থাকে, যদি সে গ্যাস অবস্থায় থাকে, তখন কোনো একটা অবস্থায় গিয়ে সোডিয়াম আর ক্লোরিন একটা একটা করে থাকতে পারে, তখন এইটাকে সোডিয়াম ক্লোরাইড টাইপের অণু আকারে বলতে পারি। বাট সলিড অবস্থায় যখন সে থাকে তখন সে আকারে সে এরকম একটা ক্রিস্টাল গঠন করে থাকে, আর ক্রিস্টাল গঠন করা থাকা অবস্থায় ওকে আমরা অণু বলতে পারবো না। বুঝতে পারতেছি? তার মানে আয়নিক যৌগ যেগুলো আছে না, আয়নিক যৌগগুলা, এই ধরনের লবণগুলো, ধাতব ক্লোরাইড, ধাতব ব্রোমাইড বা ধাতব অক্সাইড যেগুলো আছে, এগুলো আসলে কি এরা অণু না, এরা বরঞ্চ কি একটা যৌগ আকারে থাকে। তো এই গঠনটা দেখতে কি রকম তোমাকে একটু হালকা টাচ দিতে পারি, তোমরা অথবা 19 বইতে এটা দেখছিলা যে এরকমভাবে একটা গঠন আকারে কিন্তু থাকে, এইরকম একটা গঠন আকারে কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা থাকে, রাইট? এরকম একটা গঠন আকারে থাকে, বাট গঠনটা দেখতে কি রকম একটু দেখি আমরা। আসো, এরকম একটা গঠন আকারে থাকে, ঠিক আছে? এই যে এটা একটা গঠন আকারে সোডিয়াম ক্লোরাইডটা থাকে আর কি, এরকম মনে হচ্ছে হিজিবিজি অ্যাড করতেছি, এরকম না। এই যে ঘনকটা নিছো না, এই ঘনকটার মাঝ বরাবর থাকে হচ্ছে সেই সোডিয়াম প্লাসটা থাকে। আর এই প্রত্যেকটা দেয়ালের এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা দেয়ালে ইন্টারসেক্টিং পয়েন্ট কয়টা থাকবে? এখানে 6টা থাকবে। সেই 6টা জায়গায় 6টা ক্লোরিন থাকবে আর কি। এইগুলা মানে হচ্ছে সিএল মাইনাসের কথা বলছে। তাহলে এভাবে থাকে জিনিসটার মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছি এবার? বলো এবার কি ক্লিয়ার হয়েছে কিনা যে কোনটা অণু আর কোনটা যৌগ? ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার হয়েছে? সোডিয়াম ক্লোরাইডের অণুর সংকেত হবে না, সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল গঠন হবে আর কি। মানে এইটার ক্ষেত্রে অণুর কোনো সংকেত হবে না, এইটা একটাকে আয়নিক যৌগ বলবা, বাট পাশাপাশি এর একটা ক্রিস্টাল গঠন হবে, যে গঠনটা দিবা হচ্ছে যদি কখনো বলে সোডিয়াম ক্লোরাইডের গঠন আট করো, তাহলে সেই গঠনটা হবে এইরকম একটা গঠন হবে একটা আর কি। বুঝতে পারছো? এরকম একটা গঠন হবে।
যেমন ধর তোমাকে যদি কখনো বলা হয় বরফের গঠন আর্ট করো, তুমি কি এইটা বরফের গঠন দিয়ে আসবা? না, তুমি বরফের গঠন আর্ট করার জন্য তো ওটার একটা ছোট্ট যে ক্রিস্টালটা বারবার অ্যাড হইতে হইতে অনেক বড় একটা কাঠামো তৈরি করছে, ওই ছোট্ট রিপিটিং পার্টটা আসলে তোমাকে আর্ট করে দিয়ে আসা লাগবে আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা গেল। এবার একটু আসেন তো, তাহলে আমরা বন্ধনগুলোর একটা তো ক্যাটাগরি বুঝতে পারছি, যে বন্ধন দুই ভাগে ভাগ করছিলাম আমরা, ফিজিক্যাল আর কেমিক্যাল। কেমিক্যালগুলোর মধ্যে আমরা কি করছি, যেখানে অণু মানে পরমাণু পরমাণু মিলায় বন্ধন তৈরি হতে পারে, আবার কি হতে পারে আয়ন আয়ন মিলে বন্ধন তৈরি হতে পারে, এইগুলো আমরা বলছি। সেখানে আমরা 4 ধরনের বন্ধন দেখছিলাম। আর ফিজিক্যাল বন্ড আমরা দেখছিলাম আসলে 2 ধরনের গিয়ে দেখছিলাম, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড দেখছি, একটা দেখছি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন দেখছি আর কি, তাই না? আচ্ছা, এবার আমাদের যেটা পরিচিত ছিল আগের থেকে আয়নিক বন্ধন, আমরা আয়নিক বন্ধনটা একটু পড়বো আর কি। অনেকের মনে হইতে পারে যে এটা তো আসলে ভাই পড়ার কিছু নাই, কারণ এটা আমরা আগের থেকে অনেক কিছু জানি। এখানে ভাই অনেক কিছু পড়াশোনার আছে, চলো এটা আমরা দেখি আগে। আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় আগে এটা বলো। আয়নিক বন্ধন তৈরি হয় কিভাবে? একটা ক্যাটায়ন থাকে, সাথে কি থাকে সাথে হচ্ছে একটা অ্যানায়ন থাকে, তাই না? সাথে হচ্ছে একটা অ্যানায়ন থাকে আর কি। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন যেগুলো আছে, এই দুইটা পরস্পরের সাথে কি হয়, পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে থাকে আর কি। পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের কাছে আয়নিক বন্ধনের সংজ্ঞা, তাই না? ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন একটা অপরটার সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা কি বলতেছি? আয়নিক বন্ধন বলতেছি আর কি। ওকে, এবার আমাকে তুমি কয়েকটা টাইপ বলো তো। তোমার কাছে আছে ক্যাটায়ন আছে, সো ক্যাটায়নগুলা চেনার উপায়টা কি? যেখানে একটা পজিটিভ চার্জ আছে, তুমি তো এটাকেই ক্যাটায়ন বলতেছো, তাই না? এখন ক্যাটায়ন কি কি টাইপের আছে বা কি কি ধরনের ক্যাটায়ন আছে একটু বলতে পারবা? চিন্তা করে দেখো একটু। 1 নাম্বার যদি চিন্তা করে দেখি, ধরলাম ধাতব আয়ন হইতে পারে একটা আর কি, ধাতব আয়ন টাইপের একটা ক্যাটায়ন হইতে পারে। এক্সাম্পল যদি বলতে চাই, ধরো সোডিয়াম প্লাস, ধরলাম পটাশিয়াম প্লাস, ধরলাম ম্যাগনেসিয়াম প্লাস, এগুলো তোমার কাছে কি ধাতব আয়ন টাইপের একটা ক্যাটায়ন হয়েছে আর কি। এর বাইরে তোমার কাছে কি ক্যাটায়ন হতে পারে? সে একটা যৌগমূলক, কিন্তু সে একটা ক্যাটায়ন, ঠিক আছে? এটার এক্সাম্পল যদি দিতে পারি তোমাকে, তুমি দিতে পারবা অ্যামোনিয়াম, আবার তুমি দিতে পারবা ফসফোনিয়াম, এগুলো তো আসলে আমাদের কাছে কি ক্যাটায়ন হিসেবে কাজ করছে। আচ্ছা, ভাগ কিন্তু আছে এগুলোর মধ্যে, কেমনে কি আছে পরে বলতেছি। ক্যাটায়ন আবার বলতে পারি কোনগুলো আমরা? জটিল আয়ন বলতে পারি, জটিল আয়ন রূপেও ক্যাটায়ন থাকতে পারে। এটা তোমার কাছে একদম নতুন কনসেপ্ট, একটু সমস্যা নেই। জটিল আয়ন রূপেও আমাদের কাছে ক্যাটায়ন থাকতে পারে, জটিল আয়ন রূপেও আমাদের কাছে ক্যাটায়ন থাকতে পারে। এই যে একটা ক্যাটায়ন, বুঝছি? হ্যাঁ, কয়টা ক্যাটায়ন আছে এখানে বলো? 3টা ক্যাটায়ন পাইছো না? এই যে অলরেডি ফাহিম বলছিলা যৌগমূলক টাইপের আর কি, তাই না? ওকে, আমরা কমেন্টগুলো যদি সামনে পড়তে পারতাম, আমরা একটু দেখি আবার। হ্যাঁ, ঠিক আছে, ফাহিম অলরেডি বলে ফেলছো যৌগমূলক টাইপের, কোনো সমস্যা নাই। এগুলোর ক্ষেত্রে একটা কমন পার্থক্য বলো তো কি হয়েছে? এই যে 2টা টাইপের গেছে না, এই 2টা টাইপ কিন্তু আলাদা, কারণ এইটা হচ্ছে কিন্তু আলাদা। কিভাবে? এই যে যেটা পড়ছো না, এইটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার বা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এই ক্যাটায়নটা তৈরি হয়েছে আর কি। এটা তৈরি হয়েছে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তৈরি হয়েছে। এই ক্যাটায়নগুলা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তৈরি হয় আর কি, এই যে এই ক্যাটায়নটা। বাট এগুলা কিন্তু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তৈরি হয়নি, এগুলো কিন্তু ডিফারেন্ট, তাই না? এই জায়গাগুলা কিন্তু ভিন্ন আছে আর কি। তার মানে আয়নিক বন্ধন গঠন করতে ইলেকট্রন আদান প্রদান করা কি বাধ্যতামূলক কিনা, এই উত্তরটা বলো তো আমাকে। আয়নিক বন্ধন গঠন করতে গেলে ইলেকট্রন আদান প্রদান করা বা ত্যাগ বা গ্রহণ করা এটা বাধ্যতামূলক কিনা, এই উত্তরটা দিবা একটু, ঠিক আছে? এই উত্তরটা একটু তোমরা আমারে দিবা। তারপরে আমরা এখানে অ্যানায়নগুলো একটু লিখি আর কি। ক্যাটায়ন তো লিখছি, এবার একটু অ্যানায়নগুলো একটু লিখি। এখানে ক্যাটায়ন লিখছি, এবার একটু অ্যানায়নগুলো একটু লিখি।
কী কী টাইপের অ্যানায়ন হইতে পারে, কী কী টাইপের অ্যানায়ন হইতে পারে। ঠিক আছে, ওকে। অ্যানায়নগুলো কী কী টাইপের হইতে পারে, যেমন ধরো 1 নাম্বার হইতে পারে কি, অধাতব আয়ন আকারে হইতে পারে, অধাতব আয়ন আকারে হইতে পারে। যেমন ধরো O2 মাইনাস, যেমন ধরো Cl মাইনাস, আরও কিছু হইতে পারে আর কি এগুলো। এরপরেরটা কি, ধরো যৌগমূলক সে আবার অ্যানায়ন হইতে পারে, যৌগমূলক সে আবার অ্যানায়ন হইতে পারে। যেমন ধরো CO3 2 মাইনাস, OH মাইনাস, আরও কিছু হইতে পারে আর কি। ঠিক আছে, 3 নাম্বার এটা হইতে পারে আবার কি জটিল আয়নও হইতে পারে। আমি আগেই বলছি জটিল আয়ন তোমার জানা নাই, সমস্যা নাই, বাট ভাইয়া তোমার এটা পড়াবো। ক্লাস শেষ করার পর তোমার কাছে কোনো প্রশ্ন থাকবে না, বাট ক্লাসের শুরুর দিকে তোমার কাছে বেশ কিছু প্রশ্ন থাকতেই পারে। ঠিক আছে, এইটা আমি খারাপভাবে নিতেছি না। ঠিক আছে, ধরো যে এইটা আমাদের কাছে একটা জটিল আয়ন হিসেবে নিছি আমরা একটাকে, আমরা অনেকগুলো নিইনি। আচ্ছা, কি বুঝলা এখান থেকে? এখান থেকে একটা ভালো প্রশ্ন তুলছো একটা, যে কিটা যেন এই আয়নিক বন্ধন তৈরি করার জন্য ক্যাটায়ন বা অ্যানায়ন অর্থাৎ মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করাটা জরুরি না। তবে এই যে প্রথম কেসটার ক্ষেত্রে যদি শুধুমাত্র আমরা চিন্তা করি, যেমন ধরো এই ধাতব আয়ন যেটা তৈরি হয়েছে, আবার অধাতব আয়ন যেটা আছে, এই তৈরি ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণটা হচ্ছে বাধ্যতামূলক। তার মানে এই দুইটা কেস দিয়ে যখন আমরা আয়নিক বন্ধন বানাবো তখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি হয়। বাট আদারওয়াইজ অন্যান্য কেসগুলো দিয়ে যদি আমরা বলতে যাই, তখন আসলে কি, তখন হবে হচ্ছে যে জাস্ট স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ যদি দুইটা নিজেদের মধ্যে আটকায় থাকে, তখন সেটাকে আমরা কি বলতেছি, তাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি এবং আয়নিক যৌগ তৈরি হইতেছে সেখানে। তো চলো একটা আমরা এক্সাম্পল দেখি, তাই না? এগুলো তো লিখছি মোটামুটি আমরা, সমস্যা নেই। আমরা একটা এক্সাম্পল লিখতে চাই এখানে, খুব ভালো করে খেয়াল করবা এই জায়গাটায়, খুব ভালো করে খেয়াল করবা। ধরো আমরা কি নিলাম, টাইপ নিতেছি আর কি, হ্যাঁ, ধরো টাইপ 1 নিলাম আর কি, ধরো টাইপ 1। আমরা আপাতত অনেকগুলো টাইপ হইতে পারে পরে, বাট আমরা আপাতত একটা একটা করে দেখতে চাই। আমরা বলতেছি ধাতব প্লাস অধাতব, অধাতব আয়ন, আয়ন এরকম দিয়ে কোনো একটা আমাদের কাছে হইতে পারে একটা আর কি। 2 নাম্বার কথা, ধরো যে টাইপ 2-তে যাই একটু আমরা কি, হ্যাঁ, ধরো টাইপ 2-তে আমরা একটু যাই। টাইপ 2 টাইপের আয়নিক বন্ধন তৈরি হয়েছে, সেটা কোনটা? ধরো আমরা ধাতব আয়ন নিছি, ধরো আমরা ধাতব আয়ন নিছি, বাট তার সাথে নিছি হচ্ছে যৌগমূলক নিছি, যৌগমূলক নেগেটিভ চার্জ নিছি, যৌগমূলক বাট নেগেটিভ টাইপের যৌগমূলকটাকে নিছি, বুঝছেন? ওকে, তারপরে ধরো টাইপ 3, এরকম আরও কিছু বানাইতে পারবো আমরা, সমস্যা নাই। আমরা এরকম নিছি কি রকম, ধরো যৌগমূলক নিছি পজিটিভ, যৌগমূলক নিছি হচ্ছে পজিটিভ টাইপের যৌগমূলক নিছি, তার সাথে আমরা দিব হলো অধাতব, তার সাথে আমরা দিব হলো অধাতব অ্যানায়ন দিব আর কি, তার সাথে আমরা দিব হচ্ছে অধাতব আয়ন দিলাম, অ্যানায়ন না বলে আয়ন বলি আর কি আমরা, তাই না? অধাতব আয়ন দিলাম, অধাতব আয়ন দিছি আর কি। 3টা অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, আমরা আরেকটা লিখবো, বাট এইটা এই অবস্থায় থাকলো, পরে আমরা লিখি, সমস্যা নেই। আমরা আপাতত এগুলো লিখে আসি একটু। ধরো আমরা নিলাম একটা পটাশিয়াম আছে, পটাশিয়াম প্লাস, আর এটা দিলাম Cl মাইনাস, এই দুইটা মিলাই যেটা তৈরি করছে সেটাকে বললাম KCl। এইটা হচ্ছে আমাদের কাছে একটা আয়নিক বন্ধন তৈরি করছে, তাই না? এখানে যদি নেই, ধরলাম আবার নিছি পটাশিয়াম, বাট যৌগমূলক হিসেবে নিছি হচ্ছে কার্বনেটটাকে নিছি, কার্বনেটটাকে যৌগমূলক আকারে নিছি। তাহলে কি হইল, আয়নিক যৌগ তৈরি হইল, এইটা একটা আয়নিক যৌগ তৈরি হয়েছে। আবার ধরো আমরা এখানে নিছি হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এখানে নিছি হচ্ছে Cl মাইনাস, এই দুইটা মিলে যদি তৈরি করি তখন তাহলে কি হইল, অ্যামোনিয়াম ক্লোরাইড নিছি আর কি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কাছে আয়নিক বন্ধন, তাই না? এখন তোমার কাছে প্রশ্ন হলো, প্রত্যেকটা আয়নিক বন্ধন যেটা হয়েছে আমাদের যেহেতু ক্যালকুলেট করতে বলবে পরবর্তী, যে প্রত্যেকটা যৌগের মধ্যে আয়নিক বন্ধন বা এই যে আকর্ষণ কয়টা করে আছে আর কি, মানে আয়নিক বন্ধন কতটা আছে, এটা একটু হিসাব নিকাশ করতে বলবে। একটু হিসাব নিকাশ করে দেখো তো,
একটু হিসাব নিকাশ করে দেখো দেখি যে প্রত্যেকটার মধ্যে আয়নিক বন্ধন কয়টা আছে। যেমন ধরো এইখানে আছে হলো একটা, যেমন ধরো আমরা বলতেছি এখানে আয়নিক বন্ধন আছে হচ্ছে একটি আয়নিক বন্ধন আছে আর কি, একটি। এখানে আয়নিক বন্ধন কয়টা আছে, এখানে আয়নিক বন্ধন কয়টা আছে একটু বলো দেখি, কয়টা করে আছে কোথায় একটু বলো। ওকে, কয়টা করে আছে কোথায়? আচ্ছা, কি কি হিসাব করছো যে এইখানে খেয়াল করে দেখো, একটা পজিটিভ চার্জের সাথে একটা পজিটিভ চার্জ ধরো যে আকর্ষণ করছে আর কি, বাট এটার সাথে তাহলে কি হবে আরো দুইটা, তার মানে এখানে আয়নিক বন্ধন আছে তাহলে কয়টা আছে, দুইটি আয়নিক বন্ধন আছে। এখানে কয়টা আছে, এখানে আসলে একটি আয়নিক বন্ধন আছে। এখন আমরা আরেকটা টাইপ যদি একটু লিখতে চাই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি আমাদের কাছে। আমরা আরেকটা টাইপ একটু লিখতে চাই, ভালো করে বুঝি। ধরো টাইপ টাইপ 4 লিখতেছি আমরা, টাইপ 4। এটার মধ্যে কি করতে যাচ্ছি আমরা, আমরা নিলাম ধাতব আয়ন নিছি, পাশাপাশি আমরা এখানে নিলাম জটিল আয়ন নিছি, ধাতব আয়ন নিছি আর জটিল আয়ন নিছি। তুমি আরেকটা টাইপ কিন্তু বানাইতে পারবা, বাট আমরা ওই টাইপে যাবো না আর কি, আমরা একটু থেমে যাব। ধরো যে কে প্লাস নিছো, তার সাথে তুমি জটিল আয়ন হিসেবে নিছো হচ্ছে FeCN6, তার সাথে দিছো হচ্ছে 4-, তার মানে এই একটা অ্যানায়ন, এই হচ্ছে একটা ক্যাটায়ন, মিলে তুমি একটা যৌগ বানাইতেছো, এবং সেই যৌগটার নাম তুমি কি বলতেছো, K4FeCN6। এখন তোমরা আমার এটা বলো যে এই যৌগটার মধ্যে কয়টা আমাদের কাছে আয়নিক বন্ধন আছে আর কি, এই যৌগটার মধ্যে আমাদের কাছে, এইটা আমাদের কাছে কয়টা আয়নিক বন্ধন আছে হচ্ছে এখানে। ফাহিম, না পড়লে সমস্যা নাই, আমি পড়াই নিব আর কি, জটিল যৌগ যেটা পড়ার কথা সেটা আমি পড়াই নিব। আগে একটু বলো যে এইখানে কয়টা আয়নিক বন্ধন আছে, আমরা একটু বন্ধনের হিসাব নিকাশগুলো একটু শিখি। একটা একক চার্জ দুটোর সাথে যুক্ত হয়েছে, তার মানে এরকম দুইটা পটাশিয়াম লাগছে, তার মানে এখানে দুইটা আয়নিক বন্ধন আছে। একটা একক চার্জ একটা একক চার্জের সাথে যুক্ত হয়েছে, তার মানে কি হয়েছে এখানে একটাই আছে আর কি এরকম। তাহলে এবার একটু এখানে বলো তো এখানে কয়টা আছে, এখানে তাহলে 4টা আছে আয়নিক বন্ধন আছে, তাহলে 4টা, তাহলে 4টা এখানে আয়নিক বন্ধন আছে। তাহলে আমাদেরকে কাছে যদি কোনো একটা যৌগ দিয়ে বলে যে ওই যৌগটার মধ্যে কয়টা আয়নিক বন্ধন আছে বের করে দেখো, তাহলে বের করতে পারবো। পাশাপাশি আয়নিক বন্ধন কতগুলো টাইপের হয় বা না হয় ভাইয়া তোমাকে অলরেডি সব কিছু পড়ায় রাখছি, আর কি। আর এটা টাইপ করা যাইতে পারে, এটা টাইপ তুমি নিজেই চালিয়ে লিখে নিতে পারবা যে ধাতব জটিল আয়ন, বা ধরো যে জটিল আয়ন এর সাথে একটা অধাতব আয়ন, আবার হইতে পারে এরকম, আবার এরকম একটা হইতে পারে, এই যে বাম পাশে একটা পেজ আমরা দেখি একটু, এমন হতে পারে যে এইটা তুমি নিছো ক্যাটায়ন, এইটা নিছো অ্যানায়ন, হইতে পারে এইটা নিছো ক্যাটায়ন, এটা নিছো অ্যানায়ন, হইতে পারে। আবার আবার এমনও হতে পারে এইটা নিছো ক্যাটায়ন বাট এইরকম একটা নিছো হচ্ছে অ্যানায়ন, এটাও হইতে পারে। তার অনেকগুলো পসিবল ফ্যাক্টরস এখানে আছে, আমাদের সব কিছু দেখার দরকার নেই, বাট একটা লেভেল পর্যন্ত তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা যে আয়নিক বন্ধনগুলো কত টাইপের হইতে পারে আর কি, আয়নিক বন্ধনগুলো কত টাইপের হইতে পারে, এগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার দিয়েই আয়নিক বন্ধন হয় এটাই একবার বদ্ধমূল ধারণা, নাকি ইলেকট্রন ট্রান্সফার ছাড়াও আসলে আয়নিক বন্ধন হয়, এটাও আসলে হইতে পারে আর কি। তো সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, একটু আমাকে কনফার্ম করো যে তোমাদের কাছে আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া যেটা ছিল এইটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে কিনা, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমি নিজে এরকম করে মানে বন্ধনগুলো এরকম করে পড়াই, এটার মূল কারণটা হচ্ছে এরকম যে আমাদের পুরো এসএসসি বা ইন্টারমিডিয়েট পড়ার সময় যতগুলো যৌগ আমাদের কাছে আসতে পারে, তো ওগুলো যদি আমরা একবারে প্রথমবার শেখার সময় যদি এভাবে পড়ে রাখতে পারি তাহলে পরবর্তীতে আর কিনা গিয়ে ঝামেলা আসলে থাকে না। ঠিক আছে, ওকে ক্লিয়ার তাই না? ওকে, তাহলে আমরা পরের ধাপের দিকে একটু যাই, পরের ধাপের দিকে আমরা একটু যাই। এবার যাচ্ছি হচ্ছে সমযোজী বন্ধন আর কি। ঠিক আছে, বাকি রাখলাম কি জানো, জটিল আয়নটা বাকি রাখছি, তো প্যারা নেওয়ার কিছু নাই, ওটা ভাইয়াই আরেকবার পড়াবো, বাট আজকেই পড়াবো। আগে একটু সমযোজী বন্ধনটা আমরা একটু ক্লিয়ার করে নিয়ে আসি। একটু বলো তো সমযোজী বন্ধন কাকে বলে, একটু বলো সমযোজী বন্ধন কাকে বলে, একটু বলো সমযোজী বন্ধন কাকে বলে। বলো সমযোজী বন্ধন কাকে বলে।
আচ্ছা, হালকার উপর ঝাপসা বলছো একটু আগেরটার দিকে, তাই না? আমরা একটু আগেরটা দেখে আসি আর কি। আমরা এইখানে বলতেছিলাম একটা কথা যে আয়নিক বন্ধন যখন তৈরি করতে যাচ্ছিলাম আমরা, যে আয়নিক বন্ধন আসলে কাকে বলতেছে, এইটা আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়, ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে, এই দুইটা পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই বলের মাধ্যমে যুক্ত থেকে সেখানে একটা আয়নিক বন্ধন তৈরি করে আর কি। প্রশ্ন ছিল এরকম, ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটা শুধুমাত্র কি ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে গিয়েই আয়নিক বন্ধন তৈরি করে এরকম, নাকি এর বাইরেও কিছু হইতে পারে? তাহলে তখন আমরা জিনিসটাকে এক্সপ্লোর করতে গেছি। ক্যাটায়ন হইতে পারে কয় টাইপের? ক্যাটায়ন হইতে পারে ধাতব ক্যাটায়ন হইতে পারে, হইতে পারে যৌগমূলক টাইপের একটা ক্যাটায়ন হইতে পারে, হইতে পারে জটিল আয়ন টাইপের একটা ক্যাটায়ন হইতে পারে। শুধুমাত্র ধাতব আয়ন টাইপের যেগুলো ক্যাটায়ন হয়, তো ওই টাইপটার ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এটা তৈরি হয়, তাই না? আবার অ্যানায়ন তিন টাইপের হইতে পারে, একটা ধরছি হচ্ছে অধাতব আয়ন, একটা ধরছি হচ্ছে যৌগমূলক, একটা ধরছি হচ্ছে কি জটিল আয়ন টাইপের। শুধুমাত্র অধাতব আয়ন যেটা আছে এটাই হচ্ছে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তৈরি হয়। তার মানে ধাতব আয়ন, অধাতব আয়ন এই দুইটা দিয়ে যদি আমরা আয়নিক বন্ধন তৈরি করতাম, তখন শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গিয়েই আমরা আয়নিক বন্ধন তৈরি করতাম, বুঝছো? বাট অন্যান্য কেস যেগুলো আছে যৌগমূলক আর যৌগমূলক দিয়ে যদি কোনো একটা আয়নিক বন্ধন তৈরি হয়, তখন সেটার ক্ষেত্রে আমরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গিয়ে আয়নিক বন্ধন তৈরি হয় নাই আর কি। বুঝতে পারছেন কথাটা? তার মানে আয়নিক বন্ধনে কতগুলো টাইপের হইতে পারে, তো তখন আমরা টাইপগুলোকে ভাগ করছি। টাইপ 1 হইতে পারে, টাইপ 1 হইতে পারে ধাতব প্লাস অধাতব আয়নের মাধ্যমে এরকম একটা যৌগ তৈরি করছে। টাইপ 2 হইতে পারে ধাতব আয়ন আর যৌগমূলকের মাধ্যমে গিয়ে আমরা একটা আয়নিক যৌগ তৈরি করছি আর কি। টাইপ 3 হইতে পারে যৌগমূলক আর অধাতব আয়ন দিয়ে তৈরি হয়েছে আর কি। টাইপ 4 হইতে পারে, ধাতব আয়ন এবং জটিল আয়ন দিয়ে হইতে পারে, অ্যান্ড আরও কিছু এখানে টাইপ বানানো যেতে পারে, বুঝছেন? এভাবে দেন আমরা ক্যালকুলেট করছি যে যখন এরকম লেখা থাকতেছে তখন যদি আমাদেরকে বলে যে আয়নিক বন্ধন কতটা আছে এটা হিসাব নিকাশ করে বলো, তখন আমরা চাইলে এই একক আয়ন কয়টা করে আছে তার উপর ভিত্তি করে আমরা হিসাব নিকাশ করতে পারবো যে কতটা করে এখানে মানে আয়নিক বন্ধন আছে আর কি। এটা ছিল হচ্ছে পড়াশোনাটা। এবার কি ক্লিয়ার? রবিউল বলছিলাম মনে হয় একটা হালকার উপর ঝাপসা একটু বলে দিলে পারলে ভালো হইতো, বলে দিচ্ছে আর কি। ক্লিয়ার, রাইট। এবার আরেকজন বলছো কি গিয়ে আমরা আয়নিক বন্ধনের মধ্যে থেকে সমযোজী বন্ধনে যখন গেলাম তখন গিয়ে আমরা জিজ্ঞাসা করছিলাম যে সমযোজী বন্ধন কাকে বলে আর কি, তাই তো? ঠিক আছে, একটু এই পার্টটা ভালো করে দেখবা। সমযোজী বন্ধন কাকে বলতেছো? ধরো আমরা একটা আবুল নিছি, আমরা একটা বাবুল নিছি। সো আবুলের আছে হচ্ছে একটা ইলেকট্রন, বাবুলের আছে হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে কি হইলো? তাহলে এর ইলেকট্রন ওর ইলেকট্রন দুইজন মিলে শেয়ার করছে, তো শেয়ার করে গিয়ে একটা বন্ধন তৈরি করছে। এটার নাম আমরা কি বলতেছি? সমযোজী বন্ধন বলতেছি। এটাই তো কথাটা নাকি? আর কোনো কথা আছে? বাড়তি কিছু কথা নাই? ওকে, সমস্যা নেই। তাহলে তোমাদের কথা এখান থেকে কি ছিল যে ভাইয়া এখান থেকে ইলেকট্রনের শেয়ার ঘটছে, শেয়ার ঘটে ঘটে এরকম একটা এবি নামে একটা যৌগ তৈরি করবে আর কি, মানলাম। আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের এই কথা অনুযায়ী আমরা একটু সামনে আগাইলে দেখা যায়, ধরলাম আমাদের কাছে কি হয়েছে, ধরো যে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন মিলায় এরকম একটা যৌগ তৈরি করছে, এখানে 3টা NH বন্ধন আছে আর কি, তাই না? আবার ধরো যে আমরা এখানে পাইতেছি একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন মিলায়, এরকম একটা বন্ধন তৈরি করছে, তাহলে এইটাও একটা ধরো যে হইল, মানলাম। আবার ধরো আমরা এরকম পাইলাম BF3 একটা বোরনের সাথে 3টা ফ্লোরিন মিলে সমযোজী যৌগ তৈরি করছে। আবার ধরো যে আমরা কি তৈরি করতেছি, PCl5 একটা ফসফরাসের সাথে 5টা ক্লোরিন, তাদের একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে করে সমযোজী বন্ধন তৈরি করছে আর কি, তাই না? সো এগুলোর মধ্যে একটু ডিফারেন্সটা কোথায় খেয়াল করে দেখো তো। এগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু হালকা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো কোথায়? একটু হালকা। যখন সমযোজী বন্ধন যখন তৈরি করে তখন সবার একটা টার্গেট থাকে, প্রত্যেকটা পরমাণুর একটা টার্গেট থাকে, তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে চায়। তার মানে এই যে নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেন কি হইতে চায়? তার সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন পাইতে চায়। নাইট্রোজেন কি করতে চায়? তার সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন পাইতে চায়। এটা হচ্ছে তার নাইট্রোজেনের ইচ্ছা, হলো এটা নাইট্রোজেনের ইচ্ছা, বুঝছেন? আচ্ছা, তার মানে ও এখানে 8টা ইলেকট্রন পাইছে কিনা?
দেখেন 3টা হাইড্রোজেনের সাথে আছে 3 দুগুণে 6 আর এক জোড়া ইলেকট্রন আছে। 3টা হাইড্রোজেনের সাথে থাকলে প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন, এই যে খেয়াল করে দেখো প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে আর কি। তার মানে কি হলো এখানে নাইট্রোজেনের মধ্যে, এখানে যদি আমরা বলি কেন্দ্রীয় পরমাণু যেটা, সেটার কথা বলি আর কি আমরা, কেন্দ্রীয় পরমাণু কে এখানে নাইট্রোজেন। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে গিয়ে আমরা দেখলাম এখানে আছে 8টা ইলেকট্রন আছে এই যৌগটার ক্ষেত্রে। বাট এইখানে যদি যাই পানির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কয়টা আছে? 2টা হাইড্রোজেনের সাথে মিলাই হইল 2 দুগুণে 4, আর অক্সিজেনের মধ্যে আছে হচ্ছে আরও 4টা ইলেকট্রন আছে, তাহলে 2 2 4 আর 4 যোগ করলে 8। তাহলে এখানেও দেখতেছি আমরা 8টা ইলেকট্রনই আছে, সুন্দরভাবে অষ্টক পূর্ণ হয়েছে। কিন্তু এখানে যদি আমরা একটা হিসাব নিকাশ করে দেখি, এখানে 3 দুগুণে 6টা ইলেকট্রন, এখানে যদি দেখি আমরা হচ্ছে 5 দুগুণে 10টা ইলেকট্রন, তাই না? তাহলে কি হলো এখানে? তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি হলো এটা অষ্টক সংকোচন হয়েছে আর কি। এই জায়গাটায় অষ্টক পূর্ণ যেহেতু হয় নাই, বরঞ্চ কি হয়েছে অষ্টক সংকোচন হয়েছে। আর এটার মধ্যে কি হয়েছে অষ্টক সম্প্রসারণ হয়েছে আর কি, অষ্টক সম্প্রসারণ হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে। ঠিক আছে, এতটুকু তো আমাদের সবার ধারণা আছে। কি বললাম, যদি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে এখানে হচ্ছে বোরন, এটা হচ্ছে বোরন, অ্যান্ড নিচেরটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কোনটা? ফসফরাস। যদি দেখি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে 8টা করে ইলেকট্রন হয়েছে, তাহলে তো না মানলাম, কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে একটা সমযোজী তৈরি হয়েছে। বাট যদি আমরা দেখি 8-এর তুলনায় কম হয়েছে, অষ্টক সংকোচন হয়েছে, 8-এর তুলনায় বেশি হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে আর কি। বুঝছেন? আচ্ছা, সো এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? যদি আমরা ইলেকট্রন শেয়ার দিয়ে চিন্তা করতাম, এতটুকু কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এতটুকু কি সবার কাছে আমরা ক্লিয়ার হয়েছে? বলো একটু, সবার কাছে কি এতটুকু আমরা ক্লিয়ারে আছি? আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু কোনটা চিনবা? যার যোজনী বা জারণ মান সবচেয়ে বেশি সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে ধরো যে এই যে নাইট্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের তুলনায় বেশি, তার মানে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের যোজনী বেশি, তাহলে ওইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। বোরন আর ফ্লুরিনের মধ্যে বোরনের যোজনী বেশি, ওইটা কেন্দ্রীয় পরমাণু। এভাবে চিনবা আর কি আপাতত। ঠিক আছে রবিউল? রবিউল অনেক অ্যাক্টিভলি ক্লাস করতেছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো ভালো করে, যে এই জায়গাটা কি পড়লাম আমরা? এই জায়গাটা আমরা জিনিস কি পড়লাম? আমরা যেটা বললাম, তোমরা যেটা পড়ছো 9-10 থেকে যেটা পড়ে আসছো সেখানে, বাট এখনো একটু বড় হয়নি আমরা, তাই না? বড় হইতে হবে একটু আর কি আমাদেরকে। যদি আমরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যাই তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। বাট যদি আমরা আমাদের আরেকটু যদি পরের লেভেলে যাই, ঠিক গতকালের লেকচারটায় যখন ভাইয়া পড়াইলাম তখন একটা কথা বলছিলাম, ইলেকট্রন আসলে কি অনেক ছোট পার্টিকেল না? তো ইলেকট্রন যে জায়গাটায় থাকে একটা পরমাণুর ক্ষেত্রে, ওই জায়গাটার নাম কি বলে? কেউ একজন বলো তো। ইলেকট্রন যে জায়গাটা থাকে একটা পরমাণুর মধ্যে, তার ওই জায়গাটার নাম কি বলে? একটা পরমাণুতে ইলেকট্রন যেখানে থাকে তার নাম কি বলে আর কি? অরবিট বলে, রাইট? তো অরবিট বলে, বাট অরবিটের মধ্যে আবার ইলেকট্রন নির্দিষ্টটা জায়গায় থাকে, তাকে আবার অরবিটাল বলে, তাই না? তাহলে ইলেকট্রনের শেয়ার এইটা ধরো যে প্রাইমারি লেভেলে যদি আমরা একদম ইলেকট্রন ভেঙে 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 করে দেখি তখন হচ্ছে এরকম। বাট আসলেই কি এটা ইলেকট্রন নাকি এটা আসলে অরবিটাল যেটা গিয়ে শেয়ার করছে? অবশ্যই অরবিটাল। অবশ্যই কি এটা অরবিটাল। তার মানে এটা আমরা যদি ইলেকট্রনের শেয়ার না করে যদি আমরা এরকম বলি, অরবিটালের যদি শেয়ার বলি, অরবিটাল যদি শেয়ার বলি, তখনও তো হইতে পারে নাকি সমযোজী বন্ধন। তাহলে এক বলতে পারি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গেলে এই ধরনের ঘটনাগুলা, যেখানে শুধুমাত্র আমরা এই যে কয়টা ইলেকট্রন আছে না আছে এগুলো সুন্দরভাবে হিসাব নিকাশ করতে পারবো, বাট এইটার গঠনটা কীরকম, এইটার গঠনটা কীরকম, এর গঠনগুলো কীরকম, এইগুলো ব্যাখ্যা করতে পারবো না। বুঝছো? বাট অরবিটাল শেয়ারের মধ্যে গেলে আমরা এই কথাগুলো খুব সুন্দরভাবে বলতে পারবো আর কি। বুঝছেন? এখন এটা পড়তে হবে না ভালো করে, এটা তো আমাদের কাছে আগে ছিল না, বাট এইটা এখন আমাদেরকে পড়া লাগবে, খুব সুন্দরভাবে পড়তে হবে আর কি। ওকে, এখন খুব সুন্দরভাবে পড়ার জন্য খুব সুন্দরভাবে একটা মনোযোগও দিতে হবে আর কি। খুব সুন্দরভাবে পড়ার জন্য কী করতে হবে? সুন্দরভাবে একটা মনোযোগ দিতে হবে। একটু ভালো করে বুঝো, আসো।
আগে প্রবলেমটা বুঝি, তাহলে তারপরে মনে হয় আমাদের কেন আসলে অরবিটাল শেয়ারটা দরকার, তাহলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো আর কি। এটা ভালো করে দেখো, প্রবলেমটা ভালো করে বুঝিও, ঠিক আছে? আমরা আগে প্রবলেম অ্যানালাইসিস করতেছি আর কি। আগে আমরা আমাদের যেটা এটা শেখা দরকার, এইটা আগে একটু অ্যানালাইসিস করে দেখি। আগে একটু এটা অ্যানালাইসিস করে দেখি। সাপোজ এই হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের বাইরে আমরা ছোটোবেলায় এভাবে লিখতাম না, আমরা ছোটোবেলায় এভাবে লিখতাম না, এটা লিখতাম না। তাহলে অক্সিজেনের বাইরে দুইটা এরকম বিজোড় ইলেকট্রন আছে। সেই দুইটা বিজোড় ইলেকট্রনের সাথে একটার সাথে হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন আসছে, একটার সাথে এই হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে এইটার গঠন। বাট এই গঠনটা কি? এই গঠনটা সঠিক গঠন না। কেন না? কারণ এই যে বিজোড় ইলেকট্রনগুলো আছে, এরা দুইজন যে আছে, এদের মধ্যে তো ওরা পাশাপাশি আছে, এরা তো পাশাপাশি আছে, এরা তো শেয়ার করে নাই। যদি শেয়ার করে না থাকে, তাহলে যারা শেয়ার করে আছে আর যারা শেয়ার করে নাই, দুইজনের কি শক্তি একই হবে? যারা শেয়ার করে আছে, যারা শেয়ার করে নাই, ওদের মধ্যে কি শক্তি একই হবে নাকি ভিন্ন হবে? কি মনে হয় তোমাদের? এই যে মুক্তজোড় ইলেকট্রন একটা, এটা হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। সো মুক্তজোড় ইলেকট্রন আর বন্ধনজোড় ইলেকট্রনের কি মানে এদের মধ্যে কি শক্তি কি সমান হবে? মানে একটা যদি আরেকটাকে যদি বিকর্ষণ করে, বিকর্ষণ কি সমান হওয়ার কথা? কি মনে হয়? শেয়ার হওয়ার কথা কি বলো তো, কি মনে হয় তোমাদের? হওয়ার তো কথা না, রাইট? তার মানে আমরা কি বললাম, এই লোন পেয়ার বন্ড পেয়ার এগুলোর ক্ষেত্রে আসলে কেমন না, একই না। বাট এইটার গঠনটা অ্যাকচুয়ালি হবে কীরকম? অ্যাকচুয়ালি হবে হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটার গঠনটা এরকম টাইপেরই একটা গঠন আসবে। অ্যাকচুয়ালি এর গঠনটা হবে হচ্ছে এটা। এটার এই গঠনটা এটা কারেক্ট না, বাট এর গঠনটা হচ্ছে এইটা হচ্ছে কারেক্ট। তার মানে একটা যদি সমযোজী যৌগ যদি আমরা একটা নিই, আর সেই সমযোজী যৌগটার গঠন যদি আমরা সঠিকভাবে যদি ব্যাখ্যা করতে চাই, তখন আমাদেরকে আর ইলেকট্রন শেয়ারের এই ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তখন আমাদের আসা লাগবে কোথায়? অরবিটাল শেয়ারের এই কনসেপ্টের মধ্যে আসা লাগবে। বুঝছেন? এখন আসেন অরবিটাল শেয়ারের কাহিনীটা একটু বুঝি, তারপর এইটা আমরা ব্যাখ্যা করবো আর কি, সুন্দরভাবে ব্যাখ্যা করবো। এখন আমাকে বলেন তো, অরবিটালগুলো যখন ছিল তখন অরবিটালগুলো কি কি অরবিটাল ছিল? অরবিটালগুলো কি কি টাইপের ছিল আর কি, কি কি টাইপের ছিল? এখন আমাদের কাছে ধরেন যে আমরা আপাতত সাবশেলগুলোই লিখি। এস ছিল, এস ছিল, তারপর ধরো যে পি ছিল আর কি, তাই না? তারপরে ডি টাইপেরও ছিল। একটু ভালো করে খেয়াল করতে হবে এই পার্টের মধ্যে। আমরা ধরো যে এ একটা অ্যাটম নিছি, বি একটা অ্যাটম নিছি, তাই না? তার মানে ধরলাম অ্যাটম এ, অ্যাটম এ, আবার নিলাম অ্যাটম বি। তার মানে এই দুইটার মাঝখানে আমরা বন্ধন দিব আর কি। অ্যাটম এতে কি আছে? অ্যাটম এতে কি আছে আমারে বলো। ধরো যে অ্যাটম এতে নিলাম আমরা এস অরবিটাল, অ্যাটম বিতে নিলাম আমরা এস অরবিটাল। তাহলে এই এস আর এস এর মাঝখানে বন্ধন তৈরি করছে, এইটা এক ধরনের বন্ধন হতে পারে। অরবিটাল শেয়ার যখন করতেছে, এর থেকে আসছে এস, এর থেকে আসছে এস, এস আর এস শেয়ার করে একটা বন্ধন তৈরি করতে পারে, এইটা একটা হতে পারে। দুই নাম্বার কথা, এর থেকে আসলো এস অরবিটাল, এর থেকে আসলো পি অরবিটাল, এইটা শেয়ার করে একটা বন্ধন হতে পারে। আবার এর থেকে আসলো পি অরবিটাল, এর থেকে আসলো পি অরবিটাল, এইটা একটা শেয়ার করে হইতে পারে। আবার এর থেকে আসছে পি, এর থেকে আসছে পি, এরকমও হইতে পারে। সো দুইটা দুই টাইপেরই দিচ্ছি আর কি। এখানে আমরা ডিতে গেলাম না, শুধু এস আর পি এর মধ্যে থাকলাম। তাহলে এই শেয়ারগুলোই তো হইতে পারে নাকি, যদি আমরা দুইটা পরমাণু নিয়ে চিন্তা করি। তো দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা? যদি আমরা শুধু এস আর পি নিয়ে যদি রাখি, তো অসুবিধা আছে বুঝতে? নাই? আচ্ছা, তাহলে এস আর এস যখন মিলে তারা শেয়ার করতেছে, তখন এই এস আর এস মিলে বন্ধন তৈরি করে। এই বন্ধনটাকে বলা হয় হলো সিগমা বন্ধন বলে আর কি। এই বন্ধনটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন বলে। এস আর পি মিলে যখন বন্ধনটা তৈরি হয়, তখন সেটাকে বলে হচ্ছে, এটাও সিগমা বন্ধনই বলে। পি আর পি মিলে যখন হইছে, এটাও সিগমা বন্ধনই বলে। পি আর পি মিলে যখন হয়, তখন এইটাকে বলে হচ্ছে পাই বন্ধন বলে আর কি। এটাকে বলে হচ্ছে পাই বন্ধন বলে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাই বন্ধন বলে। তাহলে ভাই পি আর পি দুইটা তো আসলে সেমই হইলো, একবার লিখলেন সিগমা, একবার বলছি পাই। আচ্ছা, একটু ভালো করে খেয়াল রাখতে হবে এই জায়গাটায়। যদি
এই জায়গায় যখন লিখছি যদি তারা মুখোমুখি যদি শেয়ারিং করে, বাস মুখোমুখি কথাটা কেমন, তাহলে সামনাসামনি লিখি আর কি, ঠিক না? এইগুলা যখন লিখছি তখন এটা মানে হচ্ছে যখন এরা সবাই এই অরবিটালগুলো সামনাসামনি যদি শেয়ার করে তখন হচ্ছে তোমার এই টাইপের গুলো হয়। বাট যদি এরা সামনাসামনি শেয়ার না করে, যদি ওরা পাশাপাশি শেয়ার করে, যদি শেয়ার করে তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলতেছে হচ্ছে পাই বন্ধন বলে আর কি। বুঝি নেই, ঝামেলা হইতেছে? হওয়ারই উচিত, তাই না? চলেন একটু ঝামেলাটা একটু ক্লিয়ার করে দিয়ে আসি। একটু ধরুন না পি এর জন্য জিনিসটা খেয়াল করি। ধরলাম আমরা পি নিছি, পি হচ্ছে যে পি এক্স নিছি, আর একটা ধরো যে পি এক্স নিছি, পি এক্স মানে কি এক্স এক্সিস বরাবর একটা ডাম্বেল, এই পি এক্স মানে কি এক্স এক্সিস বরাবর একটা ডাম্বেল। তাহলে এর এই প্রান্তের সাথে এর এই প্রান্ত মিলে তারা হচ্ছে শেয়ার করতেছে, তাই না? যদি এই শেয়ারিংটা যদি ঘটে তখন কেমন ঘটনা ঘটবে? এরকম ঘটনা ঘটবে। তাই এটা কি সামনাসামনি হয়েছে? এইগুলো চিত্রের কথা বাদ দেওয়া, আপাতত চিত্র পরে বুঝবা, অনেক পরে বুঝবা, বাট এটা বুঝো আর কি সামনাসামনি হয়েছে। বাট যদি এরকম হয়, যদি আমরা ঘটনাটা এরকম করি, ধরো যে পি ওয়াই নিছি আর পি ওয়াই নিছি আর কি এরকম, তাহলে এরকম যদি হয় এর এই অংশটা তারা শেয়ার করতেছে, তাহলে এটা কি হইল? দুইটা লোভ পাশাপাশি শেয়ার করছে। তাহলে এইটা দিলাম আমরা হচ্ছে সামনাসামনি শেয়ার, আর এইটা আমরা দিলাম হচ্ছে পাশাপাশি শেয়ার। তখন তৈরি হবে হচ্ছে আমাদের কাছে উপরে একটা এরকম, নিচে একটা এরকম। সো এইটাকে আমরা তখন বলতেছি পাই বন্ধন বলতেছি আর কি। তাহলে পাশাপাশি হলে সেটা কি হয়? এটা হয় হচ্ছে পাই বন্ড হয়, আর এটা হলে হয় হচ্ছে সিগমা বন্ড হয় আর কি, সিগমা বন্ড হয়। এটাতে বললে সিগমা বন্ড হয়। বলো সামনাসামনি আর পাশাপাশি এই কথাটা কি বুঝতে পারছো? সামনাসামনি আর পাশাপাশি এই কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, এমন হয় ক্লিয়ার, তাই না? ঠিক আছে, এবার তাই একটু আসো তো। এই যে সিগমা যেগুলো বলছি না, সিগমা মানে হচ্ছে একক বন্ধন, আর পাই মানে হচ্ছে দ্বিবন্ধন হইতে পারে বা ত্রিবন্ধন হইতে পারে আর কি। তা আমরা ওই দিকে আজকে যাব না, আমাদের তো আসলে জানার জায়গায় কোথায় ছিল, অরবিটালের যখন শেয়ারটা হয় তখন শেয়ারগুলো কেমন টাইপের করে হয় আর কি, তাই তো? তো সেই শেয়ারটাই আমরা পড়তে গেছিলাম। তাহলে একটা যৌগ দিয়ে তোমাদেরকে জিনিসটা একটু বুঝাই দিয়ে আসি, চলো। ধরো আমরা সমদ্বি বন্ধন বোঝার জন্য আমরা পানিটাকে ইউজ করতেছি। তাহলে আমাদের কাছে এখানে কি কি অ্যাটম আছে? অক্সিজেন আছে, ইলেকট্রন বিন্যাস করি। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s 2px 2py 2pz। তাহলে এখানে দুইটা, এখানে একটা। আবার যদি আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন হচ্ছে এখানে 1, ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে? 1s1 আসবে। এখন ভালো করে খেয়াল করে দেখো, আমরা কি পড়ছি? আমরা পড়ছি এর এইটার সাথে এর একটা, এর এইটার সাথে এর একটা, তার মানে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন আসবে আর কি। এভাবে মিলেই আমরা করছি, তাই না? তার মানে হচ্ছে এই 1s আর 2py আর 1s আর 2pz এভাবে করেই আসলে কি হবে? শেয়ারগুলো ঘটবে আর কি, তাই না? এভাবেই তো, বুঝি নেই? আচ্ছা, বুঝি নেই এখনো। আমরা বলছি এরকম, ধরো অক্সিজেন থেকে আমরা নিলাম হচ্ছে এরকম একটা জায়গায় নিলাম 2py, আর এটা নিচে হচ্ছে হাইড্রোজেন মানে হচ্ছে 1s, তাই তো? আবার আমরা এভাবে পড়ছি, এখান থেকে যাবে হচ্ছে 1s, এখান থেকে যাবে হচ্ছে 2pz। এটাই না ঘটনাটা, এটাই তো আমরা পড়ছি এভাবে, রাইট? ওকে, এখন তুমি আমাকে এইটা বলো, এই যে 2py আর 2pz এই দুইটা কি একই টাইপের হবে
এই দুইটার কি শক্তি আসলে একই হওয়া উচিত? দুইটা কি সেম, 2p(y) আর 2p(z)? এটা কি সেম নাকি ডিফারেন্ট আছে একটু বলো তো? 2p 2p 2pz আর 2py এই দুইটা কি একই জিনিসপত্র? এদের শক্তি, এদের আকার, এর কি সব একই দিকে আছে বা একই টাইপের হয় নাকি একটু আলাদা? এরা হচ্ছে একই টাইপের না, এটা হচ্ছে একই টাইপের না। এখন ওরা যদি একই টাইপের না হয়, তাহলে ওই জায়গায় কি এই ধরনের বন্ধন যদি তৈরি হয়ে যায় তখন বন্ধনগুলো কি শক্তিশালী হবে? তার মাধ্যমে কি একটা শক্তিশালী কি কাঠামো পাওয়া যাবে আসলে? প্রশ্নগুলো বুঝিও কিন্তু, হ্যাঁ প্রশ্নগুলো কিন্তু একটু মানে আমরা যখন একাডেমিক পড়বো হয়তোবা তখন আমরা প্রসেস মুখস্থ করব, তখন আমরা হচ্ছে প্রশ্ন বুঝে 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 করে আগাবো না আর কি। বাট এখন তোমার হাতে সময় আছে, তুমি একটু বুঝো, তোমার নিজের মনের মধ্যে প্রশ্নগুলো তোলো যে আমি ওই জিনিসটাকে কেন পড়তেছে। তুমি যদি ওইটা না প্রশ্নগুলো তোলো যে ওই জিনিসটা আমি কেন পড়তেছি, তখন তোমার কাছে মনে হবে কি জানো, কেমিস্ট্রি নাথিং বাট মেমোরাইজিং, নাথিং বাট ব্যতিক্রম। বুঝতে পারতেছি কথাগুলা? তার মানে কি তোমাকে কি করা লাগবে, তোমাকে হচ্ছে প্রশ্ন করতে হবে যে ওই জিনিসটা কি, ওই জিনিসটা কি, ওই জিনিসটা কি, জিনিসটা কেন হয়েছে। এরকম অনেকগুলো কি এবং অনেকগুলো কেন, এই সবগুলোকে যোগ করলে তুমি দেখবা তোমার একটা ভালো ভিত্তি করে তুলছে আর কি। ঠিক আছে, তো ওইটাই করতে হবে আর কি, ওইটা টার্গেটেই আছে। আচ্ছা, তার মানে কি ভাই বলো তো, এই যে ঘটনাটা আমরা এখানে লিখছি এইটা আসলে আমরা এভাবে পড়তে চাই না। কেন হবে না এই রকমের জিনিসপত্রগুলো ঘটবে না এটাতে? কারণ 2py আর 2pz যেটা আমরা নিছি এই দুইটার শক্তি আসলে একই না, এই দুটার শক্তি আসলে কেমন ডিফারেন্ট, তাই না? তো এগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে ওদের সাথে যদি এই হাইড্রোজেনটা যদি ওখানে গিয়ে শেয়ার করে তখন তাহলে কি ওর দ্বারা যে গঠনটা তৈরি হবে সেই গঠনটা আসলে সুষম গঠন হবে না, গঠনটা আসলে এবড়ো থেবড়ো গঠন হবে। সাপোজ আমার দুইটা হাত, আমি হচ্ছে সেই অক্সিজেনটা, আমার দুইটা হাত আছে, ঠিক আছে? তো একটা হাত হচ্ছে আমার ছোট, একটা হাত হচ্ছে আমার হাত বড়। তাহলে এই হাত দিয়ে আমি সব কাজ করতে পারি, বাট এই হাত দিয়ে আমি সব কাজ করতে পারি না, এটার মধ্যে একটা দুর্বলতা আছে। কারণ এইটা দিয়ে যে বন্ধন আমার কাছে তৈরি হবে এটা একটা দুর্বল বন্ধন তৈরি হবে, বাট এইটা দিয়ে আমার কাছে একটা সবল বন্ধন তৈরি হবে আর কি। তাহলে এইটা দিয়ে তো আমার একটা সুষম কাঠামো তৈরি হবে না। হোয়াট ইফ তুমি আমার কি করলা, এই দুইটা হাতেরই শক্তি কি করলা, সমান করে নিলা কোনো একভাবে। যদি সমান করে যদি নিতে পারো তখন আমার এইটার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে সেইটা হবে একটা স্ট্রং বন্ড, পাশাপাশি যে কাঠামোটা তৈরি হবে সেইটা হবে একটা স্ট্রং কাঠামো আর কি। তাহলে কি করতে হবে বলো, শুধুমাত্র এই অরবিটালগুলো শেয়ার করলেই হবে না, তাহলে এই অরবিটালগুলোকে যার সাথে শেয়ার করতেছে ওদেরকে অবশ্যই সমশক্তির বা কাছাকাছি শক্তি সম্পন্ন হইতে হবে আর কি। বুঝতে পারছেন? তখন গিয়ে সুন্দর একটা কাঠামো পাওয়া যাবে, যেটা কিনা আমরা এই জায়গায় বললাম যে পানির এইটার কাঠামোটা আসলে পারফেক্ট না, বাট এই কাঠামোটা আসলে পারফেক্ট কাঠামো, এই কাঠামোটা ওভাবেই তৈরি হয়েছে, আমরা সেটাই তৈরি করতে যাইতেছি। বলো জিনিসগুলো কি তোমার মাথায় ঢুকতেছে নাকি একটু কষ্ট হইতেছে? তোমাদের মাথায় কি জিনিসগুলো ঢুকতেছে কথাগুলো নাকি একটু কষ্ট হইতেছে বুঝতে? বলো, যদি তোমার মাথায় কষ্ট হয় বুঝতে তার মানে তুমি বুঝতেছো, আর তুমি যদি দেখো যে ইজিলি বুঝে গেছো তার মানে তুমি বুঝতেছো না। কথা বুঝতে পারছি? এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার যে আসলে যদি তুমি কষ্ট করে কোনো জিনিস যদি শিখতে যাও তার মানে তোমার মাথায় নতুন কিছু ঢুকতেছে, ঠিক আছে? আর তোমার মাথায় যদি নতুন কিছু না ঢোকে, তুমি আগের থেকে যে ধারণা নিয়ে বসে আসো ওটার মতো করে আমি কথা বলতেছি, ওটার মধ্যে করেই তোমার কাছে সব জিনিসগুলো সুন্দরভাবে যাচ্ছে, তার মানে আলটিমেটলি কি নতুন জিনিস যাচ্ছে না, আগের কোনো একটা জিনিস তোমার কাছে যেতেছে আর কি। ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে আসেন এই সমস্যাটা আমরা সমাধান করবো কেমনে এটা দেখি একটু আর কি। এই সমস্যাটা আমরা সমাধান করবো কেমনে এটা একটু দেখি। এইখানকার মধ্যে আমরা কি পাইলাম, এই অরবিটাল যেগুলো আছে এই চারটা অরবিটাল এরা আসলে কেমন, সবাই আসলে অসম শক্তির। এখানকার অরবিটালগুলো এরা সবাই আসলে অসম শক্তির। এই অবস্থায় যদি আমি শেয়ার যদি করতে যাই, ঠিক আছে, এই অবস্থায় যদি আমি এদের মধ্যে শেয়ার করতে যাই তখন একটা শক্তিশালী বন্ধন আসলে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে একটা ফানেল নিতে হবে আর কি। এটা নিয়ে আমার একটা পুরো সুন্দর একটা ভিডিও করা আছে, তাহলে দেখতে পারো, সমস্যা নেই। এটা নিয়ে আমরা একটা ফানেল নিব আর কি, এরকম একটা ধরো ফানেল নিচ্ছি একটা, ঠিক আছে, আমরা একটা ফানেল নিব, এটা মেটাফরিক কথা, একটা অ্যানালজির জন্য একটা ফানেল নিব। সেই ফানেল নিয়ে আমরা হচ্ছে কি করতেছি,
ওটার মধ্যে এইগুলোকে ফালাই দিব। এটার মধ্যে ধরো যে এস দিছি, এটার মধ্যে পি দিছি, পি এক্স, এটার মধ্যে পি ওয়াই, এই ফানেলের মধ্যে আবার পি জেড দিছি, সবগুলোকে এই ফানেলের ভিতরে ফালাই দিচ্ছি আর কি। ঠিক আছে, এই সবগুলোকে এই ফানেলের ভিতরে ফালাই দিচ্ছি। ফানেলের ভিতরে গিয়ে সব কিছু একবারে খিচুড়ি রান্না করছে। খিচুড়ি রান্না করার পর তাহলে কি, একটা এস, 3টা পি। তাহলে যখন ফানেল থেকে আউট হইলো জিনিসটা, তখন একবারে সুন্দর একটা রান্না হয়ে বের হয়েছে। সেটাকে বলতেছি হলো sp3 বলতেছি আর কি। ঠিক আছে, সেটাকে sp3 বলতেছে। তাহলে ওই এস আর এস নাই, সে হয়ে গেছে sp3। px আর px নাই, সে হয়ে গেছে sp3। py আর py নাই, সেও হয়ে গেছে sp3। pz আর pz নাই, সেও হয়ে গেছে sp3। তার মানে অসম শক্তির অরবিটালগুলো নিলাম, নিয়ে সবাইকে দেখো একই বানায় ফেলছে, সবাইকে দেখো একই বানায় ফেলছে। এই যে প্রসেসটা গেল না, এই প্রসেসটার নাম হইল কি জানো? এই প্রসেসটার নাম, এই পদ্ধতির নাম বলে বা প্রক্রিয়াটার নাম বলে হইল, এই প্রক্রিয়াটার নাম বলে হচ্ছে হাইব্রিডাইজেশন বলে। হাইব্রিডাইজেশন বলে, এটা বাংলায় বইতে লেখা থাকবে আর কি। তাহলে হাইব্রিডাইজেশন কাকে বলে বলো? যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে কোনো একটা অসম শক্তির অরবিটালগুলোকে মিক্সড করে একটা সমশক্তির অরবিটালে পরিণত করা হইতেছে, তার নাম কি হলো এখন? হাইব্রিডাইজেশন। তাহলে আমরা কি করছি? এই অক্সিজেনটাকে হাইব্রিডাইজেশনের মাধ্যমে নিয়ে গেছি আর কি। এবার তুমি ঘটনার মধ্যে আসো তো, এবার তুমি ঘটনার মধ্যে আসো, তাহলে তুমি দেখবা তোমার কাছে এবার বন্ধনটা অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে আর কি। এবার তোমার কাছে বন্ধন অনেক সুন্দরভাবে তৈরি হবে। কিভাবে দেখি একটু। আমাদের কাছে কি ছিল? অক্সিজেন ছিল। অক্সিজেন ছিল 8, আমরা ওকে হাইব্রিডাইজেশন করে ফেলছি। তাহলে ওর কাছে ছিল 1s2, এটাকে তুমি কিছু করি নাই, শুধুমাত্র সর্ববহিষ্ঠ স্তরটাই নিছি। তাহলে 2sp3, তার সাথে গেল উপরে থাকলো 2। ইলেকট্রন কিন্তু চেঞ্জ করে নি, শুধু অরবিটালগুলোকে আমরা আলাদা করে নিছি আর কি, এরকম করছে, তাই না? শুধু অরবিটালগুলোকে আমরা আলাদা করে নিছি। তারপরে কি হইলো? 2sp3, তার সাথে গেল হইলো 2। তারপরে কি লিখতে পারি এখানে? 2sp3, তার উপরে গেল হচ্ছে 1, 2sp3, তার উপরে গেল হচ্ছে 1। এবার তুমি বলো তো, যদি আমরা এই দুই জায়গায় শেয়ার ঘটাই, তাহলে ওই শেয়ারটা তাহলে কেমন হবে? একদম পারফেক্ট শেয়ার হবে, কি বলো? তাহলে ওই শেয়ারটা তাহলে কেমন হবে বলো? তাহলে ওই শেয়ারটা একদমই পারফেক্ট শেয়ার হবে। তাহলে ওটাই ছিল আমাদের উদ্দেশ্য। তাহলে আমাদের কাছে ছিল হাইড্রোজেন, হাইড্রোজেন ছিল 1, তাহলে এখান থেকে আসে হচ্ছে 1s। তাহলে এই 1s এর সাথে এই 2sp3 1, এটার একটা শেয়ার ঘটবে আর কি। তাহলে আমরা এটা করি। এই যে নিলাম অক্সিজেন, এখানে যখন আমরা দিব, এখান থেকে আসবে হলো sp3, আর হাইড্রোজেন থেকে গেছে হচ্ছে এখান থেকে গেল 2sp3, তাই না? 2sp3, তার সাথে গেল 1, আর এখান থেকে যখন হাইড্রোজেন যখন গেল তখন কি আসলো? 1s1। তাহলে এটা গেল হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা। এবার এই দুইটা তো লোন পেয়ার, বাট সমান শক্তির দুইটা লোন পেয়ার। তাহলে যদি সমান শক্তির দুইটা লোন পেয়ার হয়, তখন তারা তাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে তারা কি দূরে চলে যাবে। তাহলে এর উপরে এই একটা জায়গায় থাকলো 2sp3, উপরে থাকলো 2, মানে এইটা। এই পাশে আমরা আরেকটা দিলাম, সেখানে রাখলাম হচ্ছে ওই একই কথা, 2sp3, তার উপরে থাকলো 2। এই যে একটা, এই যে একটা, দুটো লিখে ফেলছে আর কি। আর এইখানে এই যে এইটা আরেকটা বাকি আছে না, এইটার সাথে আরেকটা হাইড্রোজেন মিলে যাবে, মানে এই 2sp3, তার সাথে দিব হচ্ছে 1, তার সাথে যাবে হচ্ছে 1s 1। তাহলে এইভাবে গিয়ে আমাদের একটা পানির অণু তৈরি হবে একটা আর কি, যেটা দেখতে কেমন শেপের হয়েছে এটা বলো তো। এই পানির অণুটা দেখতে কেমন শেপের হয়েছে একটু বলো, অনেক কষ্ট করছে এটার জন্য। পানির অণুটা দেখতে কেমন শেপের হয়েছে একটা বলো তো একটা, এখন এই জায়গাটা বরাবর কেমন শেপ হয়েছে বলতে পারবা? একদম এই শেপটা হয়েছে না? এই যে এই শেপটা হয়েছে না? এই যে লাল যেটা আছে, ওই লালটাই হচ্ছে অক্সিজেন, আর এই যে সাদা সাদা দুটো দেখতেছো না, এগুলো হচ্ছে আমাদের কাছে কি হাইড্রোজেন আর কি। একদম সুন্দর করে বসায় দাও এখানে, এই যে হয়েছে, পারফেক্টলি মিলছে না? তাহলে এই শেপটার নাম কি বলা যায়? এই শেপটার নাম কি বলা যাইতে পারে? এইটাকে আমরা বলতেছি হচ্ছে ভি শেপ বলতেছি। তাহলে পানির অণুর একটা সুন্দর কাঠামো আসতেছে, সেটাকে আমরা বলছি ভি শেপ।
এটার বন্ধন কোণ পরে হিসাব নিকাশ করে বের করলে দেখা যাবে 104.5 ডিগ্রি আর কি। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটা ইটস নট ইজি থিং, ঠিক আছে? কেন? কারণ আমরা একটু বড় হয়েছি না, হুট করে রাতারাতি বড় হয়ে গেছি। এসএসসি থেকে আমরা এসএসসিতে উঠছি তখন গিয়ে কি দেখলাম, তখন আমরা গিয়ে এখানে দেখলাম ইলেকট্রন শেয়ার, এইটা একটা হইতে পারে ঘটনাটা, আরেকটা হতে পারে অরবিটাল শেয়ার, এরকম করেও হইতে পারে। অরবিটাল শেয়ার যখন করতে গেছিলাম তখন আমরা দেখলাম বাইরের শেলের যে সকল অরবিটাল আছে, এই অরবিটালগুলো এরা সবাই মিক্সিং হয়, মিক্সড হয়ে একটা টাইপের অরবিটালে পরিণত করে, তার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন। সেটার মাধ্যমে গিয়ে যে সকল অরবিটাল তৈরি করে তাকে বলে হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটালগুলোর সাথে যখন এই যে শেয়ারগুলো ঘটে তখন একটা সুন্দর শেপের একটা যৌগ পাওয়া যায় আর কি। বাট যদি আমরা হাইব্রিডাইজেশন না করি তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? তাহলে আমরা ঠিক এরকম একটা যৌগ পাবো যেখানে গিয়ে আমরা এরকম সরল রৈখিক পানির অণু পাবো, বাট সেটার মধ্যে কোনো হাইব্রিডাইজেশনের আসলে কোনো কাহিনী নাই। বাট এইটা একটা স্টেবল কাঠামো আসলে হবে না। কেন স্টেবল কাঠামো হবে না? কারণ এখানকার অরবিটালগুলোর শক্তি আসলে কেমন, ভিন্ন ভিন্ন টাইপের হয়ে থাকে আর কি। বুঝছেন? সবাই বলো তো একটু ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা যাচ্ছি কোথায়? আগে এটা বলো তো, এই যে একক এই যে বন্ধনগুলো আমরা তৈরি করছি, এই যে এই বন্ধনটা যেটা তৈরি করছি, এইগুলো কেমন বন্ধন, সিগমা নাকি পাই? এগুলা কেমন বন্ধন? এই যে একক বন্ধন যে তৈরি হয়েছে এগুলো কেমন বন্ধন আসলে? এগুলো হলো সিগমা বন্ধন আর কি, ঠিক আছে? এগুলো হইলো সিগমা বন্ধন। তো ও আর এইচ যেটা তৈরি হয়েছে এটা হইলো সিগমা বন্ধন তৈরি হয়েছে আর কি। বুঝছেন? আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। বাট এই টপিকটা তোমার কাছে একটু কঠিন লাগা উচিত। আমি বলবো যে কঠিন লাগা উচিত। কেন কঠিন লাগা উচিত? কারণ হইল এই টপিকগুলো তোমরা এখনও পড়ো নাই, যেহেতু আগে তোমরা নতুন করে পড়বা। অ্যান্ড এইটা পড়ানো হইতেছে কেন? কারণ তুমি যখন ইন্টারমিডিয়েটে যখন উঠবা, তোমার যে 10টা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, এই চ্যাপ্টারগুলো পড়তে গেলে তোমার কাছে দেখবা যে এই জিনিসগুলো কাজে লাগতেছে আর কি। অ্যান্ড এই জিনিসগুলো অনেকভাবে কাজে লাগে। যেমন তোমার যে এই যে বললাম না, এই অ্যাটম এরকম টাইপের অরবিটালগুলো যোগ করে করে এরকম টাইপের যে হয়, এই যে গঠনগুলো আর্ট করতে বলছি, বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনে এই প্রশ্ন আসছিল আর কি পর্যন্ত। বুঝছেন? তো আমরা আসলে আপাতত টার্গেটটা এটা রাখি নাই যে একাডেমিকে কী হেল্প হবে, অ্যাডমিশনে কী হেল্প হবে, এটা টার্গেট রাখতেছি না। সো এটা আসলে যখন আমরা বই ধরে যখন বই পড়বো তখন আমরা ওই টার্গেটটা রাখবো। আপাতত আমরা যেহেতু বই পড়তেছি না, আমরা আপাতত আমার বেসিকটাকে বিল্ড করার জন্য কাজ করতেছি, তাই না? তো এই জন্য আমরা কিছু অংশ পড়তেছি, সব কিছু পড়তেছি না। তো এই জিনিসগুলো পরে পড়া যাবে আর কি। বাট তুমি এই ক্লাসগুলো করার পরে তুমি যদি একাও যদি বই পড়তে যাও তখন তুমি দেখবা অনেক কিছু পারতেছো। সো প্রথম পর্যায়ে যখন তুমি পড়বা, প্রথমবার যখন ভিডিওটা দেখবা একটু কঠিন যদি লাগে ইটস ওকে, বাট তুমি আরেকবার দেখো, তুমি আরেকবার পড়ো, তারপর দেখবা তোমাকে সেটা অনেক ইজি বলে মনে হইতেছে। বুঝছেন? ঠিক আছে। সিগমা পাইয়ের মধ্যে প্যাচ লাগানোর কিছু নাই, একক বন্ধন হলেই সিগমা বন্ধন আর দ্বিবন্ধন হলেই পাই বন্ধন আর কি। একটু এদিকে খেয়াল করো ফাহিম চৌধুরী, একটু খেয়াল করেন। এই যে দেখেন ভালো করে এই গঠনটার ক্ষেত্রে, এই যে এই কালো অংশটা আর হচ্ছে এটা কি একটা সাদা অংশ, এটার মধ্যে একটা বন্ধন না, এটা কি একটা বন্ধন না? এটি হচ্ছে সিগমা বন্ধন আর কি এটা, ঠিক আছে? আর এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই যে এখানে 3টা দেখতেছে না সুন্দর একটা গঠন, এইগুলা ধরেন আমি এগুলোরে খুলে দিলাম আর কি, খুলে দিলাম, তাহলে এই যে একটা বন্ধন তৈরি হলো, ধরেন এখানে একটা বন্ধন ধরলাম, এই দুটা নাই, তাহলে এই কালো আর এই কালোর মাঝখানে বন্ধন তৈরি হয়েছে না? এইটা হলো সিগমা। প্রথমটা যেটা তৈরি হবে একক বন্ধন দিয়ে, এটার নাম হচ্ছে সিগমা বন্ধন। এরপরে যখনই আমি একটা দিলাম, এই যে যোগ করে দিলাম পাশাপাশি, তাহলে এটা হলো একটা পাই। এর মধ্যে যদি আমি আরেকটা দিলাম তখন হবে কি আরেকটা পাই। তাহলে কি আছে এখানে? এই গোলগুলোর মাঝখানে একটা সিগমা আছে, 2টা পাই আছে। বুঝছেন? আর এগুলো হচ্ছে আপনার কাছে একক বন্ধন, এই হচ্ছে একক বন্ধন, ঠিক আছে? তাহলে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, কোথায় সিগমা কয়টা থাকে, কয়টা পাই থাকে, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? বলেন ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এগুলো শুধু তোমার কাছেই নতুন না, তোমাদের আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে আসলে অ্যাকাস্টম হওয়া লাগবে, ঠিক আছে? এই জন্য আসলে একটু সময় দিতে হবে এগুলোর পিছনে আর কি, ঠিক আছে?
তো ফাউন্ডেশন মানে ব্যাপারটা এরকম টাইপের না যে আমি সব কিছু আগের থেকে জেনে রাখবো, ঠিক আছে? ফাউন্ডেশন মানে ব্যাপারটা হলো এরকম, তুমি এমন একটা ভিত্তির উপর দাঁড়ায় থাকবা যে ভিত্তিটার উপরে আমি যদি আরও বেশি বেশি করে তোমাকে যদি প্রেশার দিই তখন তোমার কাছে প্রেশারটা মিনিমাইজ হয়ে যাবে আর কি। অর্থাৎ তোমার কাছে এমন একটা টুলস থাকবে যে টুলসটা দিয়ে পরবর্তীতে অনেক কিছু তুমি কি আসলে এগুলোকে অ্যাক্সেস করতে পারবা। সো এই ফাউন্ডেশনের এই ব্যাপারগুলো যখন কাজ করতে যাইতেছি তো তখন আসলেই একটু জটিল জটিল লাগবে, বাট এগুলোর সাথে লেগে থাকতে পারলে তোমার অনেক বেশি কাজে দিবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, তুমি এই জন্য হচ্ছে যে ফাউন্ডেশনের যে কাজটা করবা সেটা হলো যে 7টা যে লেকচার আমরা নিতেছি তার মধ্যে 2 নম্বর লেকচার। সো আস্তে আস্তে প্রত্যেক দিন ক্লাসের আগে শুরুর দিকে কিছু সময় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট টপিকগুলো তোমার কাছে একটু ইজি লাগবে, বাট পরের টপিকগুলো আস্তে আস্তে আমরা ডেপথের দিকে যাবো আর কি। কিছু করার নাই, কেন করার নেই, কারণ আমাদেরকে ওই লেভেলে নিজেকে তৈরি করতে হবে, বাট ক্লাসগুলো আমরা কনসাইজ রেখে রেখে নিজেকে তৈরি করবো আর কি, বুঝছেন? ওকে, হ্যাঁ বাঁধন আসছে, গুড, থ্যাংক ইউ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। একটু এবার তাহলে আসেন সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা ছিল কিনা, আমরা সবাই বলতেছিলাম যে এইটা অনেকে আমরা পড়ছি, আগের থেকে পড়ছি, তো এটা আসলে কি জিনিস? সন্নিবেশ সমযোজী বন্ধন কীভাবে হয়? এটা তৈরি হয় হচ্ছে একটা লিগ্যান্ড থাকে, একটা লিগ্যান্ড থাকে। যখন আমরা বই পড়বো তখন আমাদের কাছে এরকমভাবেই বাংলা আর ইংরেজি এভাবে লেখা থাকবে আর কি, ঠিক আছে? ইটস নট লিজেন্ড, এটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের সাথে কোনো একটা পজিটিভ চার্জ, লিগ্যান্ডের সাথে কোনো একটা পজিটিভ চার্জ অথবা কোনো একটা মেটাল আয়ন মানে ধাতব আয়ন অথবা কোনো একটা ধাতু, ঠিক আছে? কোনো একটা ধাতু, এই জিনিসগুলা একটা বন্ধন তৈরি হবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাছে কি হয়? সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বললাম? লিগ্যান্ডের সাথে কার বন্ধন? একটা ধাতু হইতে পারে, একটা ধাতব আয়ন হইতে পারে, অথবা একটা কি হইতে পারে? একটা পজিটিভ চার্জ একটা হইতে পারে। এক্সাম্পল দিব, সমস্যা নেই, বাট আগে তো লিগ্যান্ড কাকে বলে এটা চিনি, তাই না? লিগ্যান্ড কাকে বলে কেউ বলতে পারবা? লিগ্যান্ড কাকে বলে এটা বলতে পারবা? লিগ্যান্ড হচ্ছে যারা একজোড়া ইলেকট্রন দ্বারা যুক্ত হতে পারে বা একজোড়া ইলেকট্রন দান করতে পারে আর কি, এভাবে দিয়ে চিন্তা করি আর কি। আপাতত একজোড়া ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে? যাদের একজোড়া ইলেকট্রন দান করার সক্ষমতা আছে তারাই হচ্ছে লিগ্যান্ড। বুঝতে পারছি কথাটা? এখন উদাহরণ হিসেবে যদি লিখি তাহলে তোমাকে আরো জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরো NH3, এই যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তাহলে ও দান করতে পারবে, তাহলে ও একটা লিগ্যান্ড। আবার ধরো এই যে পানির ক্ষেত্রে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে ও এক জোড়া দান করতে পারবে, তার মানে ও একটা লিগ্যান্ড। এর বাইরে ধরো আমরা দিলাম OH-, যে কোনো নেগেটিভ চার্জ যদি থাকে তার মানে কি হবে জানো? ও ইলেকট্রন দান করতে পারবে, ও একজোড়া ইলেকট্রন, মানে নেগেটিভ চার্জ থাকা মানে একজোড়া ইলেকট্রন সেখানে আছে, ঠিক আছে কথাটা? তার মানে এই সব কিছু আসলে আমার কি লিগ্যান্ডের একটা এক্সাম্পল। হ্যাঁ, লিগ্যান্ড কাকে বলে ক্লিয়ার হয়েছে সবাই? লিগ্যান্ড কাকে বলে? রবিউল, ফাহিম একটু বলেন তো লিগ্যান্ড কাকে বলে ক্লিয়ার হয়েছে? যে যাদের একজোড়া ইলেকট্রন আছে যারা সেটা দান করতে পারে তাদেরকে আমরা বলতেছি কি লিগ্যান্ড বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে লিগ্যান্ডের কাছে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে লিখে রাখি যে লিগ্যান্ডের কাছে একজোড়া ইলেকট্রন আছে আর পজিটিভ চার্জ বা এই জিনিসগুলোর মধ্যে কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে, এদের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে পজিটিভ চার্জ আর ইলেকট্রনের ঘাটতি যদি সেই ইলেকট্রন যদি শেয়ার করে তখন সেটাকে আমরা বলতেছি কি আসলে, মানে লোন পেয়ার আর ইলেকট্রনের ঘাটতি যদি তারা পরস্পর এমনভাবে শেয়ার করে যে দুইটা পরমাণু মিলে সেটাকে কি করতেছে? ইকুয়ালি শেয়ার করতেছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কথাটা একটু মানে হ্যাঁ ঝামেলা হয়ে গেলো তাই না? একটু ক্লিয়ার করে বলি আর কি। আসেন, ধরেন আমাদের কাছে দিচ্ছি হচ্ছে এরকম, এই যে অ্যামোনিয়া নাইট্রোজেন দিচ্ছি আর কি, এর কাছে এটা একটা লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে। এখন আমি এখানে একটা পজিটিভ চার্জ দিলাম H+, তাহলে কি হবে? এখানে এর যেটা আছে
এইটা দিয়ে সে এখানে দান করলো, দান করলে কি হবে, হাইড্রোজেনের মধ্যে 2টা ইলেকট্রন হয়ে গেছে, কারণ এ তো আসলে 2টা ইলেকট্রন ওখানে দিছে। বাট এইটা না কমপ্লিটলি দান না, এটা কমপ্লিটলি দান না, দান করতে পারে, বাট ও কি করে আসলে এইটাকে এমনভাবে শেয়ার করে, এই একজোড়া ইলেকট্রন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মাঝখানে ইলেকট্রন ক্লাউডের মধ্যে এটা থাকে। তার মানে নাইট্রোজেনের একজোড়া ইলেকট্রন H+কে দিছে, বাট দুইজন মিলে সেটাকে সমানভাবে শেয়ার করছে। এই ধরনের বন্ধনকে বলা হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, তুমি আর তোমার বন্ধু ধরো যে পিৎজা খাইতে গেছো, ঠিক আছে, নর্মালি গেলে কি হয়, 500 টাকা একটা পিৎজার দাম, তুমি দিছো 250 টাকা, তোমার বন্ধু দিছে হচ্ছে 250 টাকা, তাহলে ইকুয়াল শেয়ার, তখন হচ্ছে আমার নাম কি, সমযোজী বন্ধন। বাট তোমার বন্ধুকে তুমি নিয়ে গেছো খাইতে, বাট ওর কাছে কোনো টাকা পয়সা নাই, বাট ও হচ্ছে একসাথে খাবে, তার মানে কি তুমি 500 টাকা দিছো, বাট পিৎজাটা সুন্দরভাবে দুইজনে সমান ভাগ করে খাইছো, ঠিক আছে, ওর কাছে কোনো টাকা পয়সা নাই, মানে ইলেকট্রনের ঘাটতি আছে, তোমার কাছে আবার দুইজনের খাওয়ার মতো যে টাকাটা ওইটা আছে, তাহলে তোমরা দুইজন, এই তুমি হচ্ছে দুইজনের টাকাটা দিছো, বাট দুইজন মিলে সেটাকে শেয়ার করছো, এই ধরনের বন্ধনটার নাম কি, সন্নিবেশ সমযোজী বন্ধন। ব্যাপারটা কি ক্লিয়ার? বলেন তো ব্যাপার কি ক্লিয়ার কিনা, বলেন বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার তাই তো? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুইটা এখানে এক্সাম্পল লিখবো, দুইটা এক্সাম্পল লিখবো, একটা হলো আমাদের কাছে কি অ্যামোনিয়াম, এইটা দিয়ে আমরা এখানে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করছি, এইটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, একটা এক্সাম্পল লিখছি। আমরা আরেকটা এক্সাম্পল একটু লিখবো সন্নিবেশ সমযোজী বন্ধনের, সেটার মধ্যে কীরকম লিখবো, ধরো মাঝখানে দিলাম আয়রন 2+, বাট CN যেটা আছে এইটা দিলাম একটা লিগ্যান্ড, আমরা এইখানে দিলাম একটা লিগ্যান্ড, আমরা এইখানে দিলাম একটা লিগ্যান্ড, আমরা এখানে দিলাম একটা লিগ্যান্ড, আমরা এখানে দিলাম হচ্ছে একটা লিগ্যান্ড, আমরা শুরুতে এটা লিখছিলাম, আমরা এখানে দিলাম হচ্ছে একটা লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড থেকে চিহ্নটা কেমন হয়, যে একজোড়া ইলেকট্রন দেয় সেখান থেকে যে নেয় সেখানে হচ্ছে তীর চিহ্নটা যায়, তাই না? তো কি করতেছি আমরা, এ দিচ্ছে, তাহলে এখান থেকে তীর চিহ্নটা এখানে, এ দিচ্ছে এখান থেকে তীর চিহ্নটা হচ্ছে এখানে, ঠিক আছে, বুঝেন? আবার এ দিচ্ছে এখান থেকে তীর চিহ্নটা এখানে, এ দিচ্ছে এখান থেকে তীর চিহ্নটা এখানে, এ দিচ্ছে এখান থেকে তীর চিহ্ন এখানে, এ দিচ্ছে এখান থেকে তীর চিহ্ন হচ্ছে এখানে। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে চিন্তা করে দেখেন তো, এই পুরোটা মিলাইলে এখানে শুধু একটাই চার্জ, পজিটিভ চার্জ, আর এখানকারটা মিলাইলে কেন্দ্রে ছিল 2টা পজিটিভ চার্জ, বাইরে ছিল 4টা নেগেটিভ চার্জ, 6টা নেগেটিভ চার্জ, তাহলে পুরোটা মিলাই চার্জ কত হবে, 4- হবে আর কি, বুঝছেন? 4- হবে আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে একটু দ্রুত শেষ করে ফেলবো, তো আমরা হচ্ছে 1.5 ঘন্টায় ক্লাস নিব, তো ক্লাস নেওয়ার আমরা হচ্ছে 10-15 মিনিট পরেই আমরা হচ্ছে ছেড়ে দিব আর কি, তখন আমরা একবারে নামাজ পড়ে নিব। হ্যাঁ, ওকে। তাহলে তুমি একটা জিনিস বলো তো, আমরা এই জিনিসটাই না শুরুতে একবার লিখছিলাম, কোথায় লিখছিলাম, শুরুতে একবার লিখছিলাম, এই যে এখানে লিখছিলাম, খেয়াল করে দেখো, এই যে এখানে 4- লিখছিলাম কেন, এবার কি তুমি ক্লিয়ার হইছো যে এইটা একটা জটিল আয়ন কেন? কারণ আয়নটার গঠনটা অনেক ঝামেলাপূর্ণ, আবার এটার মধ্যে একটা 4- আছে। কেন 4- আছে? কারণ ওই যে কেন্দ্রের মধ্যে ছিল হচ্ছে কয়টা, কেন্দ্রের মধ্যে ছিল হচ্ছে 2টা পজিটিভ চার্জ, এখানে ছিল হচ্ছে তোমার 6টা নেগেটিভ চার্জ, হিসাব নিকেশ করে 4টা হয়েছে আর কি। ক্লিয়ার কথাটা? আমার মনে হয় এটা তোমাদের কাছে এখন একটু ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? কোনো কনফিউশন আছে পোলাপান? নেই? ঠিক আছে, যদি না থাকে তাহলে পরের ধাপে আমরা একটু যাই। হ্যাঁ, আচ্ছা, পরের ধাপে যাই হচ্ছে বন্ধন হিসাবে। তোমার এই বন্ধন হিসাবগুলো একটু ঝামেলাপূর্ণ, কারণ এইটা হইতে পারে আর কি, তোমরা একটু নিজেরা একটু খেয়াল করে বলো। ধরো তোমাকে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইডে মোট কতটি বন্ধন আছে, মোট কতটি বন্ধন আছে,
এইটা ধরো যে প্রশ্ন করছে আর কি, ঠিক আছে? একটু প্রশ্নের উত্তর দেন তো চিন্তা করে করে। আবার আপনাকে আরেকটা প্রশ্ন করছি, ধরো বলতেছি এরকম CU NH3 এখানে দিলাম 4, এখানে দিলাম হচ্ছে SO4, ঠিক আছে? এখানেও মোট কতটি বন্ধন আছে আর কি, মোট কত প্রকারের বন্ধন আছে এটা বলি না, মোট কতটি বন্ধনই বলি, সমস্যা নেই। মোট কতটি বন্ধন আছে, এই প্রশ্নগুলো একটু চিন্তা করে দেখেন, কারণ আমরা তো এই হিসাব নিকাশগুলো করা শিখছি এখন, তাই না? দেখি একটু পারি কিনা, আমরা পারি কিনা। যখন আমরা অ্যামোনিয়ামটা লিখলাম তখন গঠনটা এরকম টাইপের ছিল না? যখন এইখানে ছিল 3টা H, এইখানে ছিল এরকম টাইপের একটা বন্ধন ছিল এখানে, তাই না? আচ্ছা, আমরা এখানে সব কিছু মিলাইলে এটাকে পজিটিভ বলছিলাম আর কি, এটা হচ্ছে পজিটিভ বলছি, সাথে হচ্ছে Cl- আছে। এখন আমাকে একটু বলেন এখানে কি কি বন্ধন আছে? এখানে আছে হচ্ছে আয়নিক, এখানে আছে আয়নিক হইল একটা, আয়নিক আছে কয়টা? একটা। 2 নাম্বারটা একটি হচ্ছে আয়নিক আছে। 2 নাম্বারটা সন্নিবেশ সমযোজী কয়টা আছে? সন্নিবেশ সমযোজী কয়টা আছে? এই যে একটা সন্নিবেশ সমযোজী আছে, তাহলে কয়টা আছে এখানে? একটা। আর যদি বলি সমযোজী কয়টা আছে? সমযোজী কয়টা আছে? সমযোজী আছে হচ্ছে 3টা, এই যে একটা, 2টা, এই যে একটা, 3টা, তাহলে 3টি সমযোজী আছে। ইন টোটালি তাহলে কয়টা হলো? ইন টোটালি 5টা বন্ধন আছে আর কি, বুঝছেন? ইন টোটালি কয়টা বন্ধন আছে? 5টা। এগুলো কিন্তু বুঝে বুঝে রাখা লাগবে, হ্যাঁ, এরকমটা। আমরা একটু এটা পড়ি, কপারেরটা দিলাম, কপার এইটা হলো -2, তাহলে এইটা হচ্ছে +2, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, ঠিক আছে? আচ্ছা, তাহলে কপার 2+ নিলাম। এখানে অ্যামোনিয়া আছে 4টা, মানে 4টা লিগ্যান্ড আছে, তাহলে 4টা লিগ্যান্ড আছে, 4টা লিগ্যান্ড আছে। এগুলোর গঠন কিন্তু আমরা এখনো পড়ি নাই, এগুলোর গঠন আমরা পরে পড়বো, যদি তুমি যখন একাডেমিকে যাবো তখন পড়বে আর কি। তাহলে দিছো এখানে, তাই না? তার সাথে আছে হচ্ছে SO4 2- আছে আর কি, এরকম। তাহলে এইটা হলো আমাদের কাছে ক্যাটায়নটা, এটা হলো আমাদের কাছে অ্যানায়নটা। তাহলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, তাই না? তাহলে আয়নিক কয়টা আছে আমাদের কাছে? তাহলে এখান থেকে যদি বলি আমরা, আয়নিক আছে হলো একটা, আয়নিক আছে একটা, আয়নিক আছে হইলো একটি। 2 নাম্বার ঘটনায় আসো, সন্নিবেশ কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে হচ্ছে সন্নিবেশ আছে হইলো 4টা। 3 নাম্বার সমযোজী কয়টা আছে? আমি একটু এই হিসাবটাই তোমাদের ঝামেলা লাগতে পারে, তাই না? সমযোজী কয়টা আছে চিন্তা করে দেখো, পারো কিনা? এখানকার মধ্যে অ্যামোনিয়ার মধ্যে আছে 3টা, তাই না? একটা অ্যামোনিয়ার মধ্যে আছে হইলো 3টা, একটা অ্যামোনিয়ার মধ্যে আছে হইলো 3টা, বাট অ্যামোনিয়া আছে এখানে 4টা, তাহলে 3 4 হইলো 12, তাহলে অ্যামোনিয়ার জন্য পাইছি হচ্ছে 12, অ্যামোনিয়ার জন্য পাইছি হচ্ছে 12, ঠিক আছে? বাট সালফেটের মধ্যে কয়টা আছে? আবার সালফেট মানে হচ্ছে এইরকম একটা গঠন, সালফেট মানে হচ্ছে এইরকম একটা গঠন, তাহলে ওইখানে কয়টা আছে হিসাব করে দেখো তো। ওখানে এই যে 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে মোট 6টা, তাহলে কত হইলো? 6, তাহলে 12 আর 6 হইলো 18। তাহলে এবার সবগুলো যোগ করে বলো, 18 আর 4 22, 22 আর 1 23, তাহলে এখানে আছে মোট 23টি বন্ধন আছে আর কি এখানে, বুঝছো? হ্যাঁ, সো আমার মনে হয় জিনিসটা তোমার কাছে এখন ক্লিয়ার। এখানে বেশি 3 4 12, একটাতে 3টা 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 3টা, তাহলে 3 4 হলো 12, এটা কিন্তু 3, হ্যাঁ, ওকে। আর সালফেটের এখানে আছে মোট হইলো 6টা, তাহলে হচ্ছে 12 আর 6 হলো 18, 18 আর সন্নিবেশ হলো 4, তাই না? তাহলে 18 আর 4 22 আর 1 হচ্ছে 23। তাহলে কীভাবে তুমি বন্ধনের হিসাব বিকাশগুলো করবা
এইটা মনে হয় তোমার কাছে এখন ক্লিয়ার আর কি, তাই তো? চলো এর পরের যে পার্টটা আছে, আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে ধারণা একটু হলেও নিছি, বাট এইটা আমরা আজকে অনেক দূর পর্যন্ত তোমারে পড়াই ফেলছি আমরা, তো এইটা আমরা পরে কখনো পড়ে ফেলবো। বাট হাইড্রোজেন বন্ধন সম্পর্কে তোমাকে একটা হালকা ধারণা দিয়ে রাখি, জাস্ট হালকা একটা ধারণা দিয়ে রাখি, যে আমরা একটা গঠন আর্ট করছিলাম না, এই যে বরফের একটা গঠন আর্ট করছিলাম, বরফের একটা গঠন আর্ট করছিলাম, এরকমভাবে বরফের একটা গঠন আর্ট করছিলাম। সেই গঠনটা এরকম গেছিল, কোথায় ছিল এটা? এইটা হচ্ছে শুরুর দিকে ছিল, একটা হচ্ছে এটা শুরুর দিকে ছিল, এই জায়গায় ছিল, তাই না? এই জায়গায় ছিল, এই যে এরকম, তাই না? তখন কি হয়েছিল, এই যে একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই দুটার মাঝখানে হাইড্রোজেন অবস্থান করে একটা ব্রিজ গঠন করছে আর কি, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোজেন বন্ধন বলতেছে, ঠিক আছে? তো এই জিনিসটাই একটু হালকা পাতলাভাবে দেখাই দেই, বাট খুব ডিটেলসে যাচ্ছি না এটার জন্য, খুব ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? আসেন, কি বলতে চাইতেছে এই কথাটাকে একটু যদি লিখে দিই, যদি কখনো এরকম হয় অক্সিজেন অক্সিজেন তার মাঝখানে হাইড্রোজেন, এক পাশে সমযোজী বন্ধন, এক পাশে এরকম ডট দিয়ে হাইড্রোজেন বন্ধন, অথবা নাইট্রোজেন হাইড্রোজেন, এ পাশে দিলাম নাইট্রোজেন, এই পাশে ডট দিয়ে দিলাম হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, অথবা নাইট্রোজেন হাইড্রোজেন, এবার দিলাম অক্সিজেন, এটা হাইড্রোজেন বন্ধন, আবার দিলাম অক্সিজেন হাইড্রোজেন ফ্লোরিন, তাও হাইড্রোজেন বন্ধন। তার মানে কি এরা সবাই কেমন, আবার এরা সবাই কেমন, একটু দেখে বলো তো, এরা সবাই কেমন, কিছু বোঝা যায়? এটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, তো অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, যদি দুইটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মাঝখানে হাইড্রোজেন অবস্থান করে, একটা যদি ব্রিজ গঠন করে, ওই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন বলা হয় আর কি, ঠিক আছে? কি বলছি কথাটা আবার বলবো, দুইটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু নাও, যে কোনো তুমি দুইটা নাও, ধরো তুমি ফ্লোরিন নিছো একটা, তুমি আরেকটাও ফ্লোরিন নিছো, ওর মাঝখানে তুমি একটা হাইড্রোজেন দিছো, একটা ফ্লোরিনের সাথে এটা একটা সমযোজী বন্ধন তৈরি করছে, তাহলে আরেকটা ফ্লোরিনের সাথে সে একটা এরকম একটা ডট দিয়ে একটা বন্ধন তৈরি করছে আর কি, একটা এরকম, তাহলে এই বন্ধনটার নাম আমরা বলতেছি হচ্ছে কি হাইড্রোজেন বন্ড। বাট এই বন্ড আসলে তৈরি করছে কার সাথে, দুইটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মাঝখানে তৈরি করছে, তাহলে সংজ্ঞা কি, দুইটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মাঝে হাইড্রোজেন অবস্থান করে যদি কোনো একটা বন্ধন তৈরি করে তখন তার নাম কি হাইড্রোজেন বন্ধন। তবে এইটা কোনো রাসায়নিক বন্ধন না, এটা হচ্ছে একটা ভৌত বন্ধন, কারণ এই পাশেও একটা পরমাণু আছে, এই পাশেও একটা পরমাণু এই পাশেও একটা অণু আছে, এই পাশেও একটা অণু আছে, দুইটা অণুর মাঝখানে যদি যে বন্ধন তৈরি হবে, এই বন্ধনগুলোর নাম কি, এই বন্ধনগুলোর নাম হচ্ছে ভৌত বন্ধন বা ফিজিক্যাল বন্ড বলে আর কি। ক্লিয়ার সবার কাছে? সো আমরা যদি তোমাকে একটা প্রশ্ন করি, দেখি তোমরা কি উত্তর দিতে পারো কিনা, এটার জন্য উত্তর দিতে পারো কিনা, এই প্রশ্নটার উত্তরটা সবার কাছে চাই। তাহলে এবার বলো তো, এই বরফের এই গঠনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? বরফের এই গঠনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? বরফের তো আমরা একটা ইউনিট নিছি মাত্র, তাই না? তো এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে বলো? বরফের এই একটা গঠনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? পাচ্ছি না বলতে, ঝামেলা হয়ে গেল, হায় আল্লাহ। তাহলে কি কি আছে একটা বলো? এই যে একটা হাইড্রোজেন বন্ধন আছে, তারপরে তুমি চিন্তা করে দেখো এই পাশে একটা হাইড্রোজেন বন্ধন আছে, এটা বাঁকা করতে হবে, এটা একটা বাঁকা করতে হবে, এইটা একটা হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে দুইটা হাইড্রোজেন বন্ধন আছে এখানে, তাই না? তারপর হচ্ছে এখানে একটা অলরেডি অ্যান্সার চলে আসছে, তো আর আর্ট না করি আর কি, হ্যাঁ অ্যান্সার চলে আসছে যেহেতু, তার মানে আর্ট না করলেও চলবে। ওকে, তার মানে কি হলো, আমাদের কাছে মোট 6টা এখানে হাইড্রোজেন বন্ধন আছে আর কি, তাই তো? গ্রেট গ্রেট গ্রেট, না বলে ফেলছে, তাসনিম বলে ফেলছে, রবিউল বলে ফেলছে, ঠিক আছে, প্যারা হয়ে গেল খুব। আচ্ছা, তার মানে আমরা আমাদের আজকের লেকচারে পার্ট হিসেবে আমরা এগুলো শুরু করছিলাম শুরুতে। আমরা দেখো কি কি পড়ছি, আমরা আয়নিক বন্ধন পড়ে ফেলছি, আমরা সমযোজী বন্ধন পড়ে ফেলছি, সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ে ফেলছি,
আমরা আসলে হাইড্রোজেন বন্ধনে হালকা কিছু পড়ছি আর কি। বাট এইগুলো জিনিস দিয়েই তোমার একাডেমিক যেটা আছে না, একাডেমিক টু এডমিশনের যে কনসেপ্ট যতটুকু তোমার দরকার, এতটুকু তোমার মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে আর কি। খুব বেশি কিছু আর লাগবে না তোমাদের। এই লেকচারটাকে আই উইল রিকোয়েস্ট ইউ যে তোমরা অবশ্যই অবশ্যই লেকচারটা 2বার দেখবা, দেখে সুন্দর করে তোমরা নোট করবা আর কি। তাহলে তুমি গিয়ে দেখবা সব কিছু তোমার মাথার মধ্যে অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর তুমি যদি এটা না করে যদি মনে করো একবার করলাম আর সব হয়ে গেল, তাহলে কিন্তু ভাই বিপদ আছে, এটা করিও না। হ্যাঁ, এরকম। সো নিজের করার কিছু কাজ দিতেছি বাসার মধ্যে বসে বসে। তুমি একটা কাজ করবা, অ্যামোনিয়া এর গঠন গঠন হাইব্রিডাইজেশন দিয়ে কেমন হয় এটা করবা। হাইব্রিডাইজেশন সহ ব্যাখ্যা করবা, যেটা আমরা পানির অণুর জন্য করছিলাম। এটা একটা তোমার কাজ। আরেকটা কাজ হইলো পটাশিয়াম কার্বনেট, তারপরে K4FeCN6 এগুলোতে মোট কতটি বন্ধন আছে এইটা তুমি লিখবা। এই দুটো কাজ সুন্দরভাবে করে তুমি হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপের মধ্যে গিয়ে তুমি আসলে সাবমিট করবা। কোথায়? অক্সিগেম লার্নিং হাব যে গ্রুপটা আছে এইখানের মধ্যে গিয়ে তুমি সাবমিট করবা আর কি, বুঝছো? আচ্ছা, ওকে, এই দুটো তোমার কাজ দিলাম। এবার তুমি আসো একটু ফিরে দেখি আর কি। আমরা কতদিন বলছিলাম যে প্রতিদিন নিজের কাজগুলোকে ফিরে দেখা দরকার, আমরা কি কি পড়ছি আর কি। হ্যাঁ, আমরা একটু দেখি। তাহলে আমরা শুরুতে শুরু করছিলাম আসলে বন্ড নিয়ে। ইটস নট জেমস বন্ড, এটা জাস্ট বন্ড। এখান থেকে পড়ছিলাম বন্ধনকে 2 ভাগে ভাগ করে নিছিলাম আমরা। একটা বলছিলাম হচ্ছে ফিজিক্যাল, একটা বলছিলাম আমরা ফিজিক্যাল বন্ড বা ভৌত বন্ধন বলছিলাম, ঠিক আছে? অনেক কালকে মনে হয় একজন সুন্দর একটা কমেন্ট করছো নিয়ে যে ভাইয়া একটা আপনি বাংলা বলেন কেন, ওদের হাইপ ক্রিয়েট করেন এরকম। এটা মোটেও এরকম টাইপের না রে বাবা। যে আমি নিজে কেমিস্ট্রিতে পড়ছি, তো প্রায় 18 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমার কেমিস্ট্রির সাথেই পড়াশোনা চলতেছে, ঠিক আছে? তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ার সুবাদে এই জিনিসটাতে হয়েছে যে সব কিছু বই আসলে ওখানে ইংরেজিতেই, তো পড়তে গিয়ে ইংরেজিটাও চলে আসে। তো ইংরেজি বাংলা দুটাকে মিক্স করেই বলতেছে, বরং সেটা তোমাকে কতভাবে হেল্প করবে আজকে না বুঝলেও পরে গিয়ে তুমি বুঝবা আর কি, বুঝছেন? দেখেন 2 নম্বর কথার মধ্যে একটু আসেন। আমরা পড়ছিলাম কেমিক্যাল বন্ড, এটা বাংলা লেখা লাগবে না, রাসায়নিক বন্ধন। এগুলো পড়ার পরে আমরা আসলে কেমিক্যাল বন্ধনটাকে পড়তে গেলাম। আমরা এখান থেকে কি পড়লাম? আমরা এখান থেকে পড়লাম গিয়ে হচ্ছে আয়নিক বন্ড যেটা ছিল সেটা পড়লাম। তারপর আমরা এখান থেকে সমযোজী বন্ধন পড়লাম, সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড পড়ছি। তারপরে আমরা এখান থেকে গিয়ে কি পড়ছিলাম? আমরা এখান থেকে সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ছি আর কি, সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ছি। দেন আমরা এখান থেকে কিছু কাজ করছি আর 5-এর পর তো 6 হয়, তাই না? কি করছি? বন্ধনের হিসাব নিকাশ করছি আর কি, বন্ধনের হিসাব করছি আর কি। এটা করছিলাম, আমাদের কাজ ছিল, তাই তো? আচ্ছা, আর ভৌত বন্ধনে এখান থেকে আমরা হাইড্রোজেন বন্ডটা পড়ছিলাম আর কি। তো এই হলো আমাদের আজকের লেকচারের একটা ফ্লোচার্ট। তো যত টাইপের বন্ধন তোমার কাজে লাগবে আগামী 2 বছরে, ঠিক আছে, সব কিছু তোমাকে ভাইয়া এই লেকচারে পড়াই দিছে। তো তুমি আমার কাছে পড়ো বা যার কাছেই পড়ো না কেন, এটা ম্যাটার করতেছে না, কিন্তু তোমার এই যে ক্লাসটা যেটা তুমি করছো এই ক্লাসটা তোমার কাছে আসলেই ম্যাটার করবে আর কি। হ্যাঁ,